শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কি? জি, শোনা যাচ্ছে। ওকে, জি, শোনা যাচ্ছে। ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান জানানোর জন্য। ওকে, আমি আমার প্রেজেন্টেশনটা অন করতেছি। দেখা যাচ্ছে তো, তাই না? হ্যালো, একটু রেসপন্স করবেন। দেখা যাচ্ছে তো, তাই না? স্টপ হ্যাঁ হয়ে গেছে যাচ্ছে। আবার। হ্যাঁ দেখতে পাচ্ছিলাম, আবার স্টপ হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে? আসলে আমি বুঝতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে তো এখন, তাই না? ওকে, আমরা একটু জুম করে নিব। আমরা সেকেন্ড পেজে চলে যাই। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কিউসো বা নিয়ম বা শিষ্টাচার, বা আমরা যখন রেডিওতে কখন সিকিউ কল করি বা আমরা কিভাবে রেডিওতে কথা বলি, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস আমরা আমরা একটু জানবো আসলে আমরা কিভাবে কথা বলি। তো এখানে আমরা একটু দেখি। ওকে, তো আমরা আসলে আমাদের প্রথম ক্লাস থেকে দেখি। তো আমরা যখন সিকিউ কল করি কিউসো বা আচ্ছা, আমরা যেটা রেডিওতে আমরা যখন কথা বলি সেটাকে আমরা কিউএসও বলি। কিউএসও মিনস কুইক সার্ভিস অপারেশন। এটি হলো যে আমরা দুই বা ততোধিক অ্যামেচার রেডিও অপারেটর, বা আমরা যখন একজন অ্যামেচার রেডিও অপারেটর আর একজন অ্যামেচার রেডিও অপারেটরের সাথে কথা বলি, তখন আমরা যে রেডিওতে যখন কথা বলি সেটাকে আমরা কিউএসও বলি। আহ, এক- এবং এটা যখন আমরা কিউএসও করতেছি তখন আমাদের এই কিউএসও কিছু নিয়ম আছে। কোনো হ্যান্ডেল থাকলে কি জানা যায়? কিছু নিয়ম আছে, আমরা কিভাবে কথা বলবো না বলবো, কতটুকু কথা বলবো, কত কথা বলার সময় কি কি নিয়ম ফলো করবো, এই সব কিছু হচ্ছে কিওস এর মধ্যে থাকে। তো বেসিক কিওস এর রুলস যেটা আছে, আমরা কিওস যখন শুরু করবো বা যোগাযোগ শুরু করব তখন আমরা সিকিউ কল করবো। তো আমরা রেডিওতে অন্য একটি স্টেশনকে বা অন্য কাউকে ডাকার জন্য আমরা প্রথমে সিকিউ কল করি। তো আমরা যে সিকিউ কল করার নিয়মটা হচ্ছে সিকিউ সিকিউ This is Sierra 21 Alpha Charlie Papa calling সিকিউ and stand by. একদম তো সবার ক্লিয়ার? সিকিউ মিনস আমরা কাউকে ডাকতেছি, সে কেউ আমরা তিনবার সে কেউ বলবো।
এটা সাধারণ কলিং পদ্ধতি, এটা তো ওপেন কল। মানে আমি যখন ওপেন কল করব তখন আমি কাউকে মানে অন্য অপারেটরকে, মানে আমি তো এই জানি না আসলে রেডিওতে কে আছে বা অপর প্রান্তে কে আছে, আমরা তো তাকে জানি না বা আমি তার কল সাইন জানি না। তো তখন আমরা যেটাকে কি করবো, ওপেন কল করবো। ওপেন কল যখন করবো তখন আমরা বলবো সিকিউ 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 সিরা 21 আলফা চার্লি পাপা কলিং সিকিউ অ্যান্ড স্ট্যান্ড বাই। বলার পরে আমি কিছুক্ষণ 30 সেকেন্ড বা 40 সেকেন্ড অপেক্ষা করবো ওই পাশ থেকে কারো রেসপন্স আসবে কিনা। আহ, তো যখন যদি রেসপন্স না আসে তখন আমরা আবার সিকিউ করবো সিকিউ 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 সিরা 21 আলফা চার্লি পাপা কলিং সিকিউ অ্যান্ড স্ট্যান্ড বাই। তো এইভাবে আমরা 2-3 বার কল ডাকলেই দেখা যাচ্ছে যে কেউ না কেউ আপনাকে রেসপন্স করবে, যেহেতু আমরা এই টাইপের কথা বলতেছি। তো আমরা অপর প্রান্তে কে আছে, সে কত দূরে আছে আমরা তো জানতেছি না, আমরা কিছুই জানি না। তো আমরা যখন ওপেন কল করবো তখন আমরা এইভাবে কল করবো সিকিউ 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 দিস ইজ সিরা 21 আলফা চার্লি পাপা কলিং কলিং সিকিউ অ্যান্ড স্ট্যান্ড বাই। বলার পরে চুপ থাকলাম, ওই পাশ থেকে আমাদেরকে রেসপন্স করবে। ঠিক এটা হচ্ছে নর্মাল ওপেন কল। ঠিক আছে, তো আমরা ওই আমাদের আশেপাশে ইন্ডিয়া বাংলাদেশ কথা বলে ওপেন কল আমরা এভাবে বলবো। যদি আমরা ডিএক্স স্টেশনকে চাই, ডিএক্স মানে হচ্ছে গিয়ে দূরের স্টেশনকে আমরা যখন কল করবো বা দূরের যে স্টেশনকে কল করবো তখন নিয়ম হচ্ছে সিকিউ ডিএক্স সিকিউ ডিএক্স সিরা 21 আলফা চার্লি পাপা কলিং সিকিউ অ্যান্ড স্ট্যান্ড বাই। অথবা আমরা বলতে পারি ফর এনি স্টেশন প্লিজ রেসপন্ড সিকিউ ডিএক্স সিকিউ ডিএক্স দিস ইজ সিরা 21 আলফা চার্লি পাপা কলিং সিকিউ ডিএক্স এনি স্টেশন প্লিজ রেসপন্ড। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমে সিকিউ কল করব। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এনি কোশ্চেন? স্যার স্ট্যান্ড বাই বলতে আমরা কি বোঝাবো? স্ট্যান্ড বাই মানে আমি অপেক্ষা করতেছি, আপনার ওদিক থেকে রেসপন্সের আমি অপেক্ষা করতেছি। আমরা স্ট্যান্ড বাই এর ছাড়াও আরো অনেক কিছু বলি, কিওয়ার্ড জেড বলি, কিওয়ার্ড জেড সিকিউ 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 সিরা 21 আলফা চার্লি পাপা কলিং সিকিউ সিকিউ কিওয়ার্ড জেড আমরা এভাবে বলি। বিভিন্ন মেথড আছে, আমরা সেগুলো জানবো সামনে। স্ট্যান্ড বাই মানে আমি অপেক্ষায় আছি, আপনি রেসপন্স করেন। তো এটা হচ্ছে কিওসের প্রথম ধাপ। আমি ওপেন কল করলাম, এখন আসবে আমাদের কিওসের দ্বিতীয় ধাপ, যখন কেউ আমাকে রেসপন্স করবে। আচ্ছা, এর মধ্যে এখন আরো কিছু সিডাব্লিউ আছে। যারা মসকোড ব্যবহার করবেন, মসকোডের জন্য সিকিউ সিকিউ মানে এটা হচ্ছে একটা ডট ড্যাশ এরকম একটা কাউন্ট করে আমাদের সিকিউ কল করে। যারা মসকোড নিয়ে প্র্যাকটিস করবেন তারা এটা খুব ভালো জানেন, বা একটু ভিডিও গুগল করে নেবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে মসকোডে বা সিডাব্লিউ তে কিভাবে করে। তো এবার আস্তে আস্তে আমাদের কিওসের দ্বিতীয় ধাপ, বা এখানে হচ্ছে কি আমাদের আমরা যখন কোনো সিকিউ কলের উত্তর দেব তখন আসলে আমরা কিভাবে উত্তর দেব। তো সিকিউ কলের উত্তর যখন দেব প্রথমে যেহেতু আমি সপ্তাহ অন্য একজন আমাকে ডাকতেছে, ধরেন এখানে সিএমডি আছে, বা সিএমডি যদি এখন কল করে যে সিকিউ 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 দিচ্ছে সিরা 21 চার্লি মাইক ডেল্টা কলিং সিকিউ স্ট্যান্ড বাই। তো আমি হচ্ছে এই পাশে আছি, আমি এখন রেসপন্স করবো। তখন আমি রেসপন্স করবো কিভাবে, সিরা 21 চার্লি মাইক ডেল্টা দিচ্ছে সিরা 21 আলফা চার্লি পাপা। ঠিক আছে, আমরা তাকে উত্তর দেবো। উত্তর দেওয়ার সময় কি করব, প্রথমে তার কল সাইন, যার কল সাইনটা আমি শুনছি তার কল সাইনটা বলবো, বলে দেন তারপরে নিজের পরিচয় দেবো দিচ্ছে সিরা 21 আলফা চার্লি পাবা। যেহেতু আমি আলফা চার্লি পাবা, তো আমি আমার কল সাইনটা বলবো, এবং দেন তাকে আমরা গুড মর্নিং বলতে পারি, গুড আফটারনুন বলতে পারি, এনি আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, মানে তাকে একটা গ্রেটিংস দেওয়া যে আমি আপনাকে শুনছি, আমি এখন এখন এমন হতে পারে যে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে সকালে আছেন, অপর প্রান্তের ব্যক্তি সে তো আছে আমেরিকাতে, সে তো তখন আপনাকে গুড ইভিনিং বলবে, বা বা গুড নুন বলবে, হোয়াট এভার যেটা বলুক, বা গুড আফটারনুন বলবে। তো এইভাবে আর কি আমরা যখন একটা কিওসো কল আমরা শুনবো, শোনার পরে আমরা কি করবো, সিকিউ মানে প্রথমে তো ধরেন সিএমডি এখানে আমার ওই পাশ থেকে কল করলো, তো সিকিউ 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 দিস ইজ সিরা 21 চার্লি ম্যাকডেল্টা কলিং সিকিউর স্ট্যান্ড। আমি এই পাশ থেকে যখন উত্তর দেবো দিস ইজ সিরা 21 চার্লি ম্যাকডেল্টা দিস ইজ সিরা 21 আলফা চার্লি পাপা গুড ইভিনিং ওভার। মানে ওভার বললে বললে হতো ওই পাশের ওপর প্রান্ত যিনি আছে সে বুঝতে পারবে যে আমার মেসেজ শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা সাধারণত কিউসো কল যখন করি, একজন আরেকজনের সাথে কথা শুরু করি, তখন আমরা সিকিউ কলটা করি। সিকিউ কল করার পরে আমরা আসলে কি করি, সিকিউ কল করার পরে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের সিগন্যাল রিপোর্ট এক্সচেঞ্জ করি যে সে আমাকে কেমন শুনতেছে, বা আপনার
অপর প্রান্তের ব্যক্তি এবং আমার মাঝখানে কোনো ইন্টারফেস আছে কিনা বা কোনো নয়েজ আছে কিনা। তাজ আহমেদ, তাজ আহমেদ প্লিজ মিউট ইউরসেলফ। ওকে, তো এখন আসবে আমাদের কিউএসও কলের হচ্ছে স্টেপ 2, যেটা হচ্ছে আমরা করি যে সিগন্যাল রিপোর্ট করি বা তথ্য বিনিময় করি। তো সিগন্যাল রিপোর্ট বেসিক্যালি হচ্ছে আমরা যে আমি তাকে কেমন শুনতেছি, আমার রিডেবিলিটি কত, আমার সিগন্যাল স্ট্রেন কত, টোন কত। টোন হচ্ছে বেসিক্যালি সিডব্লিউ এর জন্য। তো আমার লোকেশন কোথায় আছে, আমার ওয়েদার রিপোর্ট, আমার নাম, আমার ইকুইপমেন্ট, কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছি, সেগুলো হচ্ছে আমার সেকেন্ড স্টেপে আমরা আলোচনা করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। ওকে, তো সেকেন্ড স্টেপে ধরেন এখন আমার সাথে সিএমডি কথা আছে, তো সিএমডি লাইনে আছো? অ্যাফার্মেটিভ। ওকে, একটা কিউএসও কল করো, আমি জাস্ট একটা এটা মানে একটা মেসেজ থ্রো করি। হ্যাঁ, কিউএসএল। আমরা একটা সাধারণ কিউএসও করি সিএমডি আর আমি। CQ, this is Sierra 21 Charlie Mike Delta calling CQ and standing by. Charlie Mike, Sierra 21 Charlie Mike Delta, this is Sierra 21 Alpha Charlie Papa. Sierra 21 Alpha Charlie Papa, this is Sierra 21 Charlie Mike Delta, receive you 5 and 9, 5 and 9, QSL. QSL Sierra 21 Charlie Mike Delta, this is Sierra 21 Alpha Charlie Papa. I am also listening you 5-9. My name is Sabir and my QT is Dhaka. Over. QSL Sierra 21 Alpha Charlie Papa, nice to meet you. I am from Khulna. My handle name is Shubho. Sierra Hotel Uniform Victor Oscar. Currently, the local time is 10:22 p.m. and the temperature is 27 ° Charlie. I am using digital mode and I received you loud and clear. Over to Alpha Charlie Papa. QSL Sierra 21 Charlie Mike Delta, this is Sierra 21 Alpha Charlie Papa. Now in Dhaka, it's 10 to 23 and this is 27 degree hot weather and then nice to meet you and 73. Thank you for your QSO, and also I'm also I'm using digital mode. So 73 and bye bye. Okay, QSL Alpha Charlie Papa, thank you so much for your short contact. Hopefully catch you later. I'll log you in QRZ. Thank you, 73, bye bye. Okay. Okay, 73 bye bye and final. ওকে, তো এখানে যেটা হলো যে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, সিএমডি এর কথা বলতে খুবই স্ট্রংলি বলতেছে। তো এই ইস্যুগুলো এখানে হবে, এগুলোকে আমরা মানে কি বলবো, চেষ্টা করবো যে ওভারকাম করতে। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে আমরা এখানে যেটা করলাম যে আমরা এখানে আমাদের সিগন্যাল রিপোর্টটাকে কি এক্সচেঞ্জ করলাম, যে আমি তাকে 5-9 শুনতে পারতেছি, আমার লোকেশন তাকে বললাম, আমার হ্যান্ডেল তাকে বললাম। হ্যান্ডেল মিনস আমার নাম। আমরা অনেকেই শুনতে পারবেন যে তারা রেডিওতে বলবে যে আপনার হ্যান্ডেল নেমটা বলেন। হ্যান্ডেল নেম বলতে আসলে কিছু নাই, হ্যান্ডেল আছে। হ্যান্ডেল মানে হচ্ছে আপনার শর্ট নেম বা হচ্ছে আপনার ডাকনাম। তো আপনি রেডিওতে জিজ্ঞেস করবেন আপনার হ্যান্ডেলটা কি। তো দেন হচ্ছে আপনি কি কোন মোডে ব্যবহার করতেছেন। আমরা দুজনে ডিজিটাল মোডে ব্যবহার করতেছি, মানে আমরা অনলাইনে কথা বলতেছি। তো আমরা যারা এইচএফ এ কথা বলবো তারা আমরা বলবো আমরা এসএসবি তে কথা বলতেছি। তো আমাদের কিউটিএস বললাম, এবং এবং আমরা দেখবেন যে আমরা কথা বলার শেষে আমরা কিন্তু বলছি যে 73 মিনস বেস্ট ফিগার, এন্ড আমরা তাকে বেস্ট ফিগার দিব, দেন তারপর থ্যাংক ইউ দিব যে আমার সাথে কিছু করার জন্য থ্যাংক ইউ। আমরা সিগন্যাল রিপোর্ট এক্সচেঞ্জ করার পরে আমরা স্বাভাবিকভাবে বলবো যে সিগন্যাল রিপোর্ট ইজ 5-9, মাই নেম ইজ সাব্বির। আমরা আবার সে যদি আমার কথা সাব্বির বুঝতে না পারে, সেই জন্য আমরা এটাকে ভেঙে ভেঙে ফোনেটিক অ্যালফাটে বলবো সিরিয়া আলফা ব্রাভো ইন্ডিয়া রোমিও। তো এই নামটাকে সে তখন হচ্ছে সে লিখে রাখবে যে যেহেতু ফোনেটিকে বলবো। তো আমরা কিউটিএস বলবো, কিউটিএস মানে আমার ঠিকানা বা আমার অ্যাড্রেস, আমি যেখান থেকে কিউসো করতেছি।
এন্ড দেন হচ্ছে কি আমরা তাকে যখন কথা শেষ হবে তখন আমরা তাকে বলবো 73 বাই বাই, বা 73 থ্যাংক ইউ ফর দ্য কিউসো, দিস ইজ সিরা 21 আলফা চার্লি, ক্লিয়ার অ্যান্ড ফাইনাল। ক্লিয়ার বললে মানে কথা শেষ, বা ফাইনালও বলতে পারি আমরা, ফাইনাল বললেও কথা শেষ। তো এই ছিল কিউসো করার নিয়ম। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জি সেমলি হ্যান্ড রাইজ স্যার, থাকবে তো? হ্যাঁ। আমার একটা কোশ্চেন আছে যে জি সিরা স্যার। মাইক ডেল্টা যখন কনভারসেশনে বললো যে আহ, আপনাকে যে হোটেল মাইক চার্লি সম্ভবত এটার মিন্স কি? এটা মানে এটা বলতে চার্লি উনি মাইক ডেল্টা, কনভারসেশন, জি জি, এটা চার্লি এটা মাইক ডেল্টা, বলতে, হ্যাঁ চার্লি মাইক ডেল্টা হচ্ছে আমার কল সাইন। শুভ যে হ্যান্ডেল নেম, যার সাথে আমি কিছু করলাম চার্লি মাইক ডেল্টা বলে, সেটা তার কল সাইন। আমাদের কি সবাইকে ফনেটিক অ্যালফাবেট শিখতে হবে, আলফা চার্লি, আলফা ব্রাভো চার্লি ডেল্টা, আমাদের যে ফনেটিক অ্যালফাবেট গুলো আছে আমাদের সেগুলো শিখতে হবে। এবং আমাদের প্রত্যেকের কল সাইন আছে। আমার কল সাইন সিরা 21 আলফা চার্লি পাবা, যেটা সংক্ষেপে সিরা 21 এসিপি। চার্লি মাইক ডেল্টা সংক্ষেপে সিএমডি। আমাদের প্রত্যেকের কল সাইন আছে, আমাদের আপনাদের কল সাইন শিখতে হবে, মানে ফনেটিক অ্যালফাবেটটা শিখতে হবে। দেন এই ফনেটিক অ্যালফাবেটেই হচ্ছে আপনার পরীক্ষা, মানে আপনাকে ডাকা হবে রেডিও। ওকে থ্যাংক ইউ। উত্তরটা কি? ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ জি, যার ভাইয়া সিএমডি ভাইয়া যখন ওনার কনভারসেশন শেষ করছে উনি বলছেন যে আই উইল লগ ইন ইউ ইন কিউআরজি মেবি বললো, মানে এই ওকে, ব্যাপারটা। আই লগ দিস কিউসো ইন কিউআরজেড। কিউআরজেড মিনস হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট হচ্ছে আমাদের সকল ধরনের লগ আমরা রেকর্ড করি। আমি আপনাকে দেখাচ্ছি এটা এখানে। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাকে দেখা দিব। আমরা যে আমাদের তিনটা ওয়েবসাইট আছে, হ্যাঁ তিনটা ওয়েবসাইট আছে, যে তিনটা ওয়েবসাইটে আমরা বেসিক্যালি হচ্ছে লগ গুলি রেকর্ড করি। সেটা হচ্ছে qrz.com, আর একটা আছে LOTW, আর একটা হচ্ছে clublog.net। এই তিনটে ওয়েবসাইট আছে, এই তিনটে ওয়েবসাইটে আমাদের সকল কিওসোর লগ রেকর্ড করি। কেন লগ রেকর্ড করি? আমরা যেটা সাকসেসফুলি কিওসো কমপ্লিট করলাম বা যোগাযোগ সম্পন্ন করলাম, এই তথ্যগুলো আমরা লগে রেকর্ড করতে, মানে এই লগগুলি হচ্ছে প্রতি বছর শেষে আপনাকে আবার বিটিআরসিতে জমা দিতে হবে, তাদেরকে দেখাইতে হবে যে আপনি কিওসো করতেছেন। সো এই লগগুলি অত্যন্ত জরুরি। এবং দুইটা সম্পূর্ণ কিওসো, মানে একটা সাকসেসফুল কিওসো হলে আহ, আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ডও আছে আমেরিকান রেডিও। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ইয়ার ইফতার আসসালামু হোসেন। আলাইকুম ভাইয়া, আমার ওয়ালাইকুম কিউটিএইচ কুমিল্লা। আচ্ছা, কি হচ্ছে যে লগবুকটা হচ্ছে, এটা কি শুধু এইচএফ বিএচএফ এর ক্ষেত্রে নাকি শুধু এইচএফ স্টেশনের ক্ষেত্রে হচ্ছে? মানে কখন আচ্ছা, রেকর্ড এটা করা হয়? এটা স্যাটেলাইট হইতে পারে, এটা ইউএসএফ বিএসএফ হইতে পারে, এটা এইচএফ হইতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আছে, আবার ডিএমআরও আছে। তো কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলোকে, যেমন হচ্ছে কি আমরা যদি আহ কি বলে এটাকে আইপিও কল, মানে আইপি এর মাধ্যমে যদি আমরা যোগাযোগ করি, তো সেই জি ক্ষেত্রে ভাই। এগুলো আসলে লক করার কোনো প্রয়োজন নাই। ধরেন আপনি সাধারণত কোন একটা ফিল্ডেতে গেছেন, ফিল্ডেতে যাওয়ার পর আপনারা নিজেরা যোগাযোগ করছেন, এগুলো আসলে কিওসো লক করার প্রয়োজন নাই। কিওসো লক করবেন যেখানে হচ্ছে আপনার বাসা থেকে, ধরেন আপনার কুমিল্লা থেকে ফেনীতে কথা বলছেন, ঠিক আছে, এটা একটা লং ডিস্টেন্স কমিউনিকেশন। এইগুলোকে আপনারা লক করবেন, কারণ আপনি কত দূরে কথা বলছেন, ঠিক আছে, এগুলোর উপরে আর কি বেসিক্যালি বিভিন্ন অ্যাওয়ার্ড গুলি দেয়। আপনি কত দূরে কথা বলছেন, কত ক্লিয়ারলি শুনছেন, ঠিক আছে, আপনার কতগুলি ডিএক্স স্টেশন ছিল, কতগুলি কান্ট্রির সাথে আপনি কথা বলছেন, এশিয়াতে কতগুলি কথা বলছেন, ইউরোপে কতগুলি কথা বলছেন, এই সবগুলির উপরে একটা আলাদা আলাদা ভ্যারাইটি ধরনের কিওসো আছে, সরি লগ আছে। এবং এই প্রত্যেকটা সাকসেসফুল লগের এগেনস্টে আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড পাবেন। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমি কিওয়ার্ডটা দেখাই দেবো, আমারটাই দেখাবো না, এএফ টা দেখাবো না আজকে, অনেক বড় মাথার মানুষ। আচ্ছা, তো আমরা আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কি একটু শর্টকাট গুলো দেখবো, আমরা কিভাবে কথা বলি। আর কারো কোনো কোশ্চেন? ওকে,
তো আমরা এখন এই পাশে একটু দেখি, এখানে লেখা আছে কিউএসও এর গুরুত্বপূর্ণ কিউ কোড। কিউ কোড গুলি সাধারণত কিউ কোড গুলো আসলে কি, আমরা যখন যখন কিউএসও করতেছি, কিউএসও তো করতে গেলে আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারবো না যে আপনি কোথা থেকে বলতেছেন। এটা জিজ্ঞাসা করাটা অনেক বড় না, যে আপনি কোথা থেকে বলতেছেন, মানে কারো কোনো রেসপন্স পাচ্ছি না। জি ভাই, এটা তো অনেক বড় একটা ওয়ার্ড। জি ভাই, এটা অনেক হ্যাঁ, তো লং এন্ড লেন্থি। তো এই যে আমাদের যে আপনার কথা বলতে গেলে যে অনেক সময় লাগতেছে, কারণ আমরা তো রেডিওতে কথা বলবো বা আমরা এইচএফ এ কথা বলবো। এইচএফ এ আমি লং ট্রান্সমিট করলে অপর প্রান্তের লোক এই কথা শুনবে কিনা সেটাও আমরা জানি না। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি ভাবে বা রেকগনাইজ ভাবে আমরা কিছু কিউ কোড ব্যবহার করি, যেগুলোতে মানে এটা রেডিওতে কথা বলে সে খুব দ্রুত বুঝতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। এছাড়াও বিষয় আছে, ধরেন আমি রেডিওতে ধরেন যদি বলি, ধরেন আমি সাব্বির আমি ঢাকা থেকে বলতেছি বা আপনি কোথা থেকে বলতেছেন, এটা রেডিওতে হয়তো ওই পাশের লোক এতটা ভালোভাবে নাও শুনতে পারে, কিন্তু আমাদের কিউ কোড গুলি যখন মুখস্থ থাকবে, কিউ কোড গুলি যখন আমরা ধরে কথা বলবো, তখন ওই প্রান্তের লোক সে যদি পুরো মেসেজটা নাও বোঝে, কিন্তু কিউ কোডের শর্ট কোডটা সে শুনলে বুঝতে পারবে সে কি কোশ্চেন করছে। তো আমাদের কিছু ব্যবহৃত খুব আমরা যে কিউ কোড গুলো খুব বেশি ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়া আছে। সেগুলো যেমন কিউআরএম, কিউআরএম হচ্ছে ম্যানমেড ইন্টারফেস, মানে ম্যানমেড কিছু নয়েজ হচ্ছে, তখন আমরা বলবো কিউআরএম, কিউআরএম, কিউআরএম বা কিউআরএম হচ্ছে, বা কিউআরএন। কিউআরএম আছে ম্যানমেড ইন্টারফেস বা নয়েজ, বা কিউআরএন প্রাকৃতিক নয়েজ, যেটা প্রাকৃতিক গতভাবে যেমন হয়, যেমন বজ্রপাত হতে পারে। কিউআরপি, কিউআরপি মানে হচ্ছে গিয়ে কম পাওয়ারে ট্রান্সমিট করা। ধরেন আপনার কাছে একটা এইচএফ রেডিও হচ্ছে, সেটা হচ্ছে 100 ওয়াটের, কিন্তু আপনি এখন ট্রান্সমিট করতেছে 5 ওয়াটের, তখন আমরা বলবেন যে আমরা কিউআরএম করতে, কিউআরপি করতেছি, মানে কম ওয়ার্ডে ট্রান্সমিট করতেছে। কিউআর মানে কে আমাকে কল করছে। সিকিউ কলের সময় যে প্রথমে যেটা আমরা বলছিলাম যে সিকিউ সিকিউ থেকে দিচ্ছে সিরা 21 আলফা চার্লি পাপা, কলিং সিকিউ স্ট্যান্ড বাই। আপনার এটা না বলে আপনি এটাও বলতে পারেন সিকিউ সিকিউ থেকে দিচ্ছে সিরা 21 আলফা চার্লি পাপা, কিউআর জেড, কিউআর জেড, কিউআর জেড, মানে আমাকে কেউ কি কল করছেন, মানে এরকম কোশ্চেন করা। তো ওই প্রান্ত থেকে তখন আপনাকে রিপ্লাই দিবে যে সিরা 21 আলফা, আলফা চার্লি পাপা, দিচ্ছে সিরা 21 ধরেন হোটেল মাইক এক্সপ্রেস। এমন এটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিউএসএল, কিউএসএল মানে হচ্ছে আমি আপনার সংকেত বুঝতে পারছি বা অ্যাকনলেজ হয়েছি। যখন সাপোজ যে সিএমডির সাথে যখন আমি কিউএসএল করছি, তখন কিন্তু সে বলছে কিউএসএল 59। তো কিউএসএল মানে আমি আপনার সংকেতটা বুঝতে পারছি। আর কিউএসওয়াই, কিউএসওয়াই মানে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেন। এখন ধরেন আপনি 144-500-তে আছেন, আমরা কথা বলতেছি ধরেন ভিএইচএফ এ, বাট এই 144-500-তে এট এ টাইম অন্য কেউ কথা বলতেছে। এখন আমাদের ধরেন 4 জনের কথা তো ইন্টারফেস তৈরি হচ্ছে, তো কথা বোঝা যাচ্ছে না, তখন আমরা তাকে বলবো, অপর প্রান্তের ব্যক্তিকে বললাম যে ফ্রিকোয়েন্সি কিউএসওয়াই। তো তখন সে আমরা তাকে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে বলবো, কিউএসওয়াই বলে আমরা একটা ফ্রিকোয়েন্সি বলে দিলাম, তখন সেই ফ্রিকোয়েন্সিতে সে কথা বলবে। কিউটেট, কিউটেট মানে আপনার অবস্থান বা আপনার লোকেশন, আপনি কোথা থেকে কথা বলতেছেন, বা এটা হচ্ছে সেটা বলার জন্য কিউটেট বলি। কিউএসবি, সংকেত দুর্বল হয়ে যাচ্ছে, মানে যদি কখনো যদি সংকেত দুর্বল হয়ে যায়, তখন আমরা কিউএসবি বলবো। তো এরপর আছে কিউএসও, যোগাযোগ সফল হয়েছে। আমরা আমরা যেটা বললাম যে আমাদের একটা সফল কিউএসও হইলে কিউএসওকে আমরা কিউএসও বলবো। কিউআরটি, ট্রান্সমিট বন্ধ করছি। কিউআরটি, ওটা কিউআরবি, আমি প্রস্তুত আছি। কিউএসওর সময় কিছু বর্জনীয় বিষয় আছে, যেমন অপ্রাসঙ্গিক বা অবৈধ বিষয়ে আলোচনা করা, কথা বলতে না করা। একটা মিনিট একটু বলুন। অপ্রাসঙ্গিক বা অবৈধ বিষয়ে কথা না বলা, যেমন রাজনৈতিক, ধর্ম, ব্যবসা, এই ধরনের। অনুমোদিত ফ্রিকোয়েন্সির বাইরে ট্রান্সমিট না করা। অপ্রয়োজনে মাইক্রোফোন ধরে রাখা, ধরেন আপনি মানে আপনি কথা বলেছেন, কথা বলতেই আছেন, বাট অপর প্রান্তে কি বলতেছে যে আপনি শুনতেছেন না বা শোনার চেষ্টা করতেছেন না। দেন ইচ্ছাকৃতভাবে অন্যের সংকেত ব্যাঘাত ঘটানো বা জ্যামিং করতেছেন, বা ধরেন একজন কথা বলতেছে, আপনি মাঝখান দিয়ে ধরেন ব্রেক 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 বলতেছেন অযথাই, বা তাদের মাঝখানে আপনি আপনার কিউএসও করা শুরু করছেন। সিকিউর কল না করে সরাসরি কথা কথা বলা শুরু করা। মানে মানে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিতে আপনি ঢুকলেন, ঢুকে সরাসরি আপনি কথা বলা শুরু করে দিলেন, এখানে সিকিউর কল করলেন না। এমনও তো হইতে পারে ওই ফ্রিকোয়েন্সিতে অন্য কেউ কথা বলতেছে,
বা তারা কিওসো করতেছে, তো তাদের মাঝখানে আপনি কিওসো করলেন, এটা তাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটালেন, এই কাজগুলি আমাদের এখানে করা যাবে না। গুরুত্বপূর্ণ কিছু টিপস: ফোনেটিক অ্যালফাবেট ব্যবহার করা। যখন আমরা কিওসো করব তখন আমরা ফোনেটিক অ্যালফাবেট ব্যবহার করব। যেমন ধরেন এখানে ধরেন আমার কল সাইন হচ্ছে সিরা 21 এসএপি S1 এসএপি, আমরা ফোনেটিকে বলবো সিরা 21 আলফা চার্লি পাপা। এখানে যেমন সিরা 21 এএফ, সিরা 21 আলফা ফক্সট্রট, এই ধরনের ফোনেটিক অ্যালফাবেট গুলো আমরা ব্যবহার করব। প্রতি 5 মিনিট পর পর আমাদের নিজেদের কল সাইন গুলি বলবো। শব্দ স্পষ্টকরণ বা ধীরে কথা বলুন। কথা আমরা স্পষ্টভাবে কথা বলবো। ডিরেক্ট সফল হতে চাইলে ব্যস্ত সময়ে কথা মানে কম কথা বলবো। মানে যদি একে ডিরেক্ট করতে চান তাহলে আপনাদের সবচেয়ে যত কম কথা বলে দ্রুত কথা মানে কিওসোরে শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডেক্স ক্লাস্টার মানে স্পটিং ওয়েবসাইট গুলো যেগুলো আছে সেগুলো থেকে ডেক্স ক্লাস্টার ব্যবহার করতে হবে। আর কিউএসএল কার্ড, এলওটিডব্লিউ, ক্লাব লক, কিউএসএল কেটে এগুলো ব্যবহার করে আমাদের কিওসএল গুলো সম্পূর্ণ শেষ করতে হবে বা কিওসো গুলো শেষ করতে হবে। তো এই ছিল আমার সেশনে। কারো যদি কোশ্চেন থাকে একটু কোশ্চেন তা বলবেন। আমাদের স্লাইডটা কি প্রোভাইড করা হবে? সরি, বুঝতে পারিনি। এই স্লাইডটা কি প্রোভাইড করা হবে গ্রুপে? এটা একটা বই, টোটাল বইটা আমরা খুব শীঘ্রই শেয়ার করে দেব। এই বইটা আচ্ছা, এটা বই কিছু কাজ এডিটিং এর কাজ চলতেছে, যে এডিটিং এর কাজ শেষ করলে আমরা বইটা সবাইকে শেয়ার করে দেব। ভাইয়া একটা ড্রাইভের লিংক দেওয়া হয়েছিল, ওখানেই মেবি আছে কিউএসও গুলো। হ্যাঁ, ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে আপনাদের ওই ড্রাইভ লিঙ্কে হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট রিসোর্স গুলি যেমন ফোনেটিক অ্যালফাবেট, কিউ কোড গুলি, এরপরে আপনার কোশ্চেন ব্যাংক সবগুলোই সেখানে শেয়ার করা আছে। সেই সাথে এই বইটা হচ্ছে আপনাদের জন্য একটা খুব বড় মানে খুব সহজ সরল ভাবে বইটা তৈরি করা হয়েছে। তো বইটা তৈরি করেছে সিরা 21 আলফা ফক্সট্রট বা আব্দুল্লাল ফাহাদ ভাই। এটা আপনাদের সুবিধার্থে বইটা রেডি করা হয়েছে এবং এটার কিছু এডিটিং এর কাজ বাকি আছে, এগুলো শেষ হয়ে গেলে আমরা বইটা সবাইকে শেয়ার করে দেবো। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আমার মাইকটা হ্যান্ড ওভার করবো সিরা 21 আলফা ফক্সট্রটের কাছে। সিরা 21 আলফা ফক্সট্রট, ফাহাদ ভাই। ফাহাদ ভাই, সাব্বির, আমাকে আর 2টা মিনিট টাইম দাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আমরা তাহলে এই মাঝখানে আমরা একটা কিওয়ার্ডটা দেখে আসি, হ্যাঁ। আপনার মাইকটা ভাইয়া মিউট করা।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে কি আমার লগ বুক। এখানে আমি যত লগ করি সবগুলো এখানে রেকর্ড আছে। শোনা যাচ্ছে এখন? Yeah, pipeline. Go ahead. হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লগ বুক। আমি এখানে কি কি অ্যাওয়ার্ড পাইছি বা আপনি কি ধরনের অ্যাওয়ার্ড পাবেন সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। ধরেন আমি DX100 পাই, DX100টা পাই নাই এখনো। আমার DX100 অ্যাওয়ার্ডটা পাইতে আরো 20টা কিওসও লাগবে। ভাই DX100টা একটু তাদের এক্সপ্লেন করে দেন, তাহলে তাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, DX100টা হচ্ছে কি আপনার যে আপনার নিজের কান্ট্রির বাহিরে আপনি ম্যাপটা দেখলে এখানে ডিএক্স কান্ট্রি যেগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন দেশের জি ভাইয়া। ওকে, এভাবে না, ডিএক্স মানে হচ্ছে আপনার আপনি পৃথিবীতে 100টা দেশের সাথে যদি একদম অথেন্টিক ভাবে বা দুই পাশে কনফার্ম হয়ে যদি কোনো কিউসও করেন, মানে কথা বলে থাকেন, তাহলে সেটাকে বলা হয় DXC100, মানে আপনি 100টা দেশের সাথে কথা বললেন। তো ও এখনো পর্যন্ত 80টা দেশের সাথে কথা বলেছে, আর বাকি 20টা দেশের সাথে কথা হয়ে গেলে ওর 100 কমপ্লিট হবে। ওকে, থ্যাংক ইউ সাব্বির। আমি কি টেক ওভার করবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। একটা হ্যান্ড রাইজ আছে, একটু দেখে নিন। জি, আসসালামু আলাইকুম। এই ডিএক্স বা কিউএক্স করা কি খুব মানে ডিফিকাল্ট? মানে আপনারা তো সবাই যারা আছেন অনেক সিনিয়র, অনেকদিন থেকে হয়তো আছেন, এটা মানে বাস্তবতা কি এটা করা কি খুব ডিফিকাল্ট? মানে সবসময় সিগন্যাল পাওয়া যায় না এরকম? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন এখানে অনেকগুলি ইস্যু থাকে। ধরে নেই আমি বাংলাদেশ থেকে সবচেয়ে সহজে যদি কোনো দেশে কথা বলতে হয় এইচএফ এর মাধ্যমে, তাহলে সেটা হয় হচ্ছে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া। আমরা জাস্ট রেডিও অন করলে ইন্ডিয়ার স্টেশনকে শুনতে পাই। আর এর পরবর্তীতে যদি সবচেয়ে সহজ আমরা বলে থাকি তাহলে সেটা হচ্ছে জাপান। আর এদিক থেকে হচ্ছে ইউরোপ, পুরো মোটামুটি ইউরোপের বেশ কিছু দেশকে আমরা শুনতে পাই সহজে। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন যে অস্ট্রেলিয়া বা হচ্ছে আপনার ইউএসএ, তখন আপনাকে অনেক অনেক কষ্ট করতে হয়। এই কারণে আপনি যদি আফ্রিকার কথা চিন্তা করেন বা ব্রাজিল, চিলি এই এরিয়ার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে অনেক কষ্ট, মানে এটা একটু কঠিন। কারণ ওই সময়ের সাথে ম্যাচ করে আমাদের জন্য খুব ধরে নেই আমরা যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, আপনারা ওই দিন শুনেছেন যে প্রোপাগেশনের কিছু ইস্যু থাকে। তো 20 মিটার ব্যান্ড বা 14 মেগাহার্জে এই ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট যে 20 মিটারের জন্য মাত্র 15 মিনিটের জন্য একটা উইন্ডো ওপেন হয়, যে ওই 15 মিনিটেই আপনাকে কমিউনিকেশনটা করে ফেলতে হবে। এর বাহিরে গেলে আর প্রোপাগেশন খুঁজে পাওয়া যায় না, তখন খুবই ডিফিকাল্ট, খুবই কষ্ট হয়। কিন্তু 15 মিনিটের জন্য ওপেন হয় তখন খুবই সহজ, ওই টাইমে আপনি করতে পারবেন। এটাকে আমরা বলি হচ্ছে পাথ ওপেন হওয়া। নির্দিষ্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য পাথটা ওপেন হয়, আবার সেটা ক্লোজ হয়ে যায়। কারণ আমার এখানে যখন প্রোপাগেশন হাই টাইম, তখন ইউএসএ যেহেতু আমার অপোজিট পাশ, সেটাতে তখন ব্যান্ড টাইম নাই, তখন ওটা মানে ওই ফ্রিকোয়েন্সিতে ওই সময় আসলে ওইখানে রিফ্লেকশন করে না। তো এই ব্যাপারের কারণে একটু ডিফিকাল্ট। তবে আপনার যদি সদিচ্ছা থাকে এটা খুব বেশি ডিফিকাল্ট না, ইচ্ছা থাকলে এটা খুবই সহজ। বুঝতে পেরেছেন? আমিন ভাই মনে হয় প্রশ্ন করেছিলেন। জি জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা কি ভাইয়া ওই ইউজার অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে? মানে ওই সময় যদি লোক কম থাকে ওই জায়গায়, তাহলে ওইটা একটা ফ্যাক্টর মনে হয়, মানে যেসব জায়গায় ডেফিনেটলি, user আপনি কম। ধরেন আমরা সকাল 9টায় যদি এখানে বসি, তাহলে ধরে নিতে হবে ইউএসএ তে তখন রাতের 9টা। জি একটা তো এমনিতেই হচ্ছে যে তখন ব্যান্ড টাইম ওপেন না আমাদের জন্য। যখন ব্যান্ডটা ওপেন হয় এটা ধরে নেই আমরা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মাঝখানে যে কোনো একটা সময়। এটা এক এক দিন এক একটা টাইম হয়, তো আমরা 7টা থেকে 8টার যে কোনো একটা টাইমকে ধরে নেই যে ওই টাইমটাতেই আসলে এই পাতটা ওপেন হবে। তো আমরা যখন পাতটা ওপেন হলো, তখন অপোজিট প্রান্তেও ওইখানেও কেউ একজন বসে থাকতে হবে যে আপনাকে শোনার চেষ্টা করতেছে। তো সাধারণত যেটা হয় যে যদি কোনো কারণে আপনি ইউএস এর একটা স্টেশনে কথা বলেন, তাহলে ওরা মোটামুটি পুরা ইউএসএ তে খবর দিয়ে দেয় যে বাংলাদেশের একজনকে পাওয়া গেছে, তাড়াতাড়ি চল। ওরা মানে 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 যে চিড়ামুড়ি নিয়ে বসে। মানে আমার তো ওরা ওই দিক এইরকম থেকে বেশি দেশের সাথে কানেক্টেড হয়, ওদেরও তো একটা অ্যাওয়ার্ড চেষ্টা থাকে। করে।
একদম একদম ওরাও চেষ্টা করে, জি জি কারণ আমাদেরকে এই ইন্ডিয়াকেও সহজে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান এদেরকে পাওয়া খুবই কঠিন। মানে পাথ ওপেন হয় খুবই অল্প সময়ের জন্য, এবং দেশটাও অনেক ছোট, যে অনেক সময় ওইখানে আপনার রিফ্লেকশনও হয় না। আর এমনিতেই আমাদের দেশে এইচএফ এর অ্যামেচার এর সংখ্যা কম। আপনি ধরে নেন বাংলাদেশে মোটা দাগে 1000 অ্যামেচার রেডিও অপারেটর আছে, তার ভিতর এইচএফ চর্চা করেন আপনি হাতে গুনে হয়তোবা পাবেন 20 জন 25 জন, তার ভিতর রেগুলারলি অ্যাক্টিভ থাকেন আপনি 5 থেকে 6 জন, তার বেশি থাকে না। ব্যস্ততা অনেক কিছুই আছে। তো এই সব কিছু মিলায় আসলে বাংলাদেশ একটা রেয়ার কান্ট্রির কাতারে পড়ে, যে আমাদেরকে বলা হয়, অসম্মানজনক ভাবে বলা হয় রেয়ার কান্ট্রি। মানে আমাদের থেকে অ্যামেচাররা থাকে না। এটা একটা বড় কারণ, যার কারণে এমনও ঘটনা ঘটেছে যে একজন বয়স্ক ভদ্রলোক, উনি এমন ভাবে আমাদেরকে ডাকাডাকি করতেছিলেন, মনে হচ্ছে যে ওনার এটা জীবনে একটাই লক্ষ্য, এই সিয়ারা টুয়ানের কোন একজনের সাথে কথা বলবে, এরপরে উনি মারা যাবেন। মানে উনি ডাকতে ডাকতে মনে হচ্ছিল যে ওনার অবস্থা এই পর্যায়ে চলে গেছে। আমরা হাসতেছিলাম সবাই, যে আমরাও চেষ্টা করতেছি, বাট ইটস হ্যাপেন সামটাইম। আর যদি বলেন যে আমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি, যে সবচেয়ে দূরের স্টেশন বা কঠিন কথা বলার ক্ষেত্রে, সেটা হচ্ছে কানাডাতে। তো একদিন আমরা বিকাল বেলা সন্ধ্যার দিকে এই রেডিওতে বসে কথা বলতেছিলাম। আমরা এই মানে সাবকন্টিনেন্টাল লোকজন, এই ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, আমরা গল্প করতেছি, খোশ গল্প, এটাকে আমরা র্যাকচুইং বলি। র্যাকচুইং করতে সময় হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা কল আসে, সরি একটা এসএমএস আসে। কানাডার এক হ্যাম, সে জানাচ্ছে যে আমি তোমাকে শুনতে পাচ্ছি, তুমি কি একটা অড ফ্রিকোয়েন্সিতে আসবা, একটু ট্রাই করে দেখি তোমার সাথে আমার কথা বলা যায় কিনা। তো আমি একটা অড ফ্রিকোয়েন্সিতে আসলাম। আমার বাসায় খুবই সস্তা একটা ইনভার্টেড ভি অ্যান্টেনা, আমার খুবই কম দামি একটা রেডিও ছিল। তো এটা 100 ওয়াট ট্রান্সমিট করতে পারে। তো আমি আমার ফুল পাওয়ার দিয়ে মারলাম। সে আমাকে রিপোর্ট এক্সচেঞ্জ করলো 5/9, মানে একদম সে খুব ভালো শুনতে পাচ্ছে আমাকে। আর আমি তাকে রিপোর্ট দিচ্ছি 5/5, মানে আমাকে কান পেতে শুনতে হচ্ছে, কষ্ট হচ্ছে বুঝতে, কিন্তু আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট কিছু একটা। মাঝে মাঝে আমি ওর 4/4 সিগন্যাল দিচ্ছি, মানে খুবই রিয়ারলি রিডেবল। তো ওই পাশ থেকে তার মানে সে আমাকে ফোনে বলতেছিল, ফাহাদ, আই হ্যাভ আ 3 or 4 element ইয়াগি উইথ আ 1 কিলোওয়াট পাওয়ার, ইজন্ট ইট এনাফ টু রিচ ইউ। মানে ও এত কষ্ট পাইছে যে ওর এত বড় সেট আপ, ওই সেট আপ দিয়েও আমি ওর 4/4 সিগন্যাল রিপোর্ট দিচ্ছি। তো তারপর থেকে ওর সাথে আমার প্রায়ই কিউসো হয়। প্রায় সময় আমরা শিডিউলিং করে কিউসো করি যে আসলে পাওয়া যায় কিনা। তো এই চ্যাপটা একটু মজার জগৎ, যখন আসবেন তখন বুঝতে পারবেন। আপনার আমাদের সিয়ারা 21 পাপালিমার সাথে একটা ঘটনা ঘটেছে। ওকে মানে ও কথা বলতেছিল ব্রাজিলের কোন একটা স্টেশনে। মিন হোয়াইল কোনো একজন হ্যাম অপারেটর মানে কথা হচ্ছে, সে আবার তার এক বন্ধুকে জানাইছে। তো সেই বন্ধু, তার বাড়ির উল্টা পাশে একটা কার ওয়াশের ব্যবসা, তার সে গাড়ি ওয়াশ করতেছিল। সে যখন শুনতে পাইছে গাড়ি ওয়াশ রেখে, কাস্টমার রেখে, সে দৌড়ায় গেছে বাড়িতে, এবং এই যাইতে সময় পুরাটা মানে পুরাটা জিনিস ও ভিডিও করছে। ও গাড়ির কাজ ফেলে গেল, বাড়িতে গেল, এন্টেনা রোটেট করলো, এন্টেনা অন করলো, সিকিউ কল করলো, পিএল এর সাথে কথা বললো। এই পুরা কনভারসেশন সে রেকর্ড করে এটা আবার পিএল কে পাঠাইছে। তো ইটস আ ফান, মানে শুধু যে আমরাই কথা বলতে চাই ব্যাপারটা এটা না, তারাও চায়। সো ইটস ফান। মানে আপনি দেখেন, আমি একটু যদি একটু অপ্রাসঙ্গিক ভাবেই কথাটা বলছি, আমরা সবাই কেন কিছু করি, মানে কিছু একটা করার পিছনে আমাদের তাগিদ কেন থাকে? আমরা তো প্রতিদিন 9টা 10টা অফিস করব, বাড়ি যাব, ঘুমাবো, ভালো থাকবো। তার বাড়তি আমরা অনেক সময় বাইক রাইড করি, একটু জোরে টান দিই, একটু ওই যে তেরা বেঁকা করে চালাতে চেষ্টা করি। হঠাৎ করে একটা টার্ন আসলে আমরা চেষ্টা করি যে স্পিডে টার্নটা নিয়ে নিব। বা অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যান, কেউ হয়তো বা আপনার ওই কি কি যেন ড্রাগ পাওয়া যায় সেগুলি খান। এই সব কিছুর পিছনে একটা মূল কারণ হচ্ছে অ্যাড্রিনালিন রাশ। আমাদের বডিতে অ্যাড্রিনালিন রাশের জন্য আমরা এই কাজগুলি করি। কেউ বানজি জাম্প করতেছে, সে জানে যে ছিঁড়ে যদি নিচে পড়ে যায় তাহলে তার জীবন শেষ, তারপরও সে এটা করতে যায়। কেউ প্যারাগ্লাইডিং করেন। আর অ্যামেচাররাও শুধুমাত্র এই অ্যাড্রিনালিন রাশের জন্যই অ্যামেচার চর্চা করেন, যারা আসলেই অ্যামেচার চর্চা করেন। আপনি ইমাজিন করেন না যে আমি আমার ঘরে বসে কানাডার একটা স্টেশনে কথা বলতে পারলাম। ওই সময়ের ফিল আই ক্যান এক্সপ্রেস নাও, যে ওই ফিলটা কেমন ছিল। যেমন আমাদের এই এসিপি যখন প্রথম কথা বলে, ওর প্রথম এইচএফ এর কিওসোর ফিল, আমি ওকে আমার চোখের সামনে দেখছি যে ওর এক্সপ্রেশনটা কেমন ছিল।
মানে এটা না আসলে আপনি চোখে দেখে বা নিজে করলে বুঝতে পারবেন, আপনাকে অন্য আরেকজন বুঝাইতে পারবে না। কেউ যদি বলে গাঁজা খেলে কেমন লাগে, এটা এক্সপ্রেস করার কোনো সুযোগ নেই আনটিল আপনি খান। ঠিক আছে, তো ব্যাপারটা অনেকটা এইরকম। তো সরি আমি কিছু অপ্রাসঙ্গিক কথা বললাম। তো থ্যাংক ইউ সাব্বির ফর লেট দেম নো হাউ টু ডু কিওসো। আপনাদের এই ব্যাপারে আর কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন। ইফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রশ্ন করলে বলার সুযোগ থাকে। ওকে, আপনাদের আর কারো কোনো কোয়ারিজ না হলে আমরা পরবর্তী টপিকের দিকে একটু করে আগাবো। ওকে, কারো কোনো কোয়ারিজ নেই। আচ্ছা, আমি কিছু প্রশ্ন আপনাদেরকে একটু করবো, আপনারা একটু দয়া করে হ্যান্ড রাইজ করে ব্যাপারগুলিকে একটু আমাদেরকে জানতে সহযোগিতা করবেন। সর্বপ্রথম, আপনারা বেসিক ইলেকট্রনিক্স এটুকুন বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে চর্চা করছেন কতজন? বেসিক ইলেকট্রনিক্স একটু হ্যান্ড রাইজ করবেন। বেসিক ইলেকট্রনিক্স ক্লাস করেছেন, তারপরে চর্চা করেছেন 9-10 বই অথবা ফিজিক্স বই অথবা কোনো না কোনো জায়গা থেকে একটু দেখে পড়ার চেষ্টা করেছেন। ওকে, আমি মেজরিটিকেই দেখতে পাচ্ছি যে ওনারা চেষ্টা করেন নাই। আচ্ছা, যারা যারা করেছেন থ্যাংক ইউ আপনাদেরকে। যারা করছেন না তাদের ভিতর থেকে একজনকে একটু বলবেন যে আসলে কি প্রবলেম হচ্ছে, কেন পারছেন না করতে। যে কোনো একজন, আপনার যে কোনো প্রবলেম ভাই। দেখেন, আমাদের টার্গেট হচ্ছে আপনাকে শিখায় পড়ায় পরীক্ষার হলে পাঠানো। সো কোনো কারণে যদি আপনার আলাদা আপনাকে প্রাইভেটেও পড়াইতে হয়, উই গোনা অ্যারেঞ্জ ইট, বাট লেট মি নো হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। মানে আপনি যদি না বলেন আসলে আমি তো বুঝতে পারবো না আপনাদের জন্য আমাদের কতটুকু যাওয়া উচিত। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া আমি আতিক, আমি আসলে ব্যাচ ওয়ানেও ছিলাম। আর বেসিক্যালি আপনার এই কোশ্চেনটা করলেন, এটা আসলেই ভ্যালিড একটা কোশ্চেন, বাট আমার দিক থেকে আমি স্বীকার করতেছি ভাই, মানে আসলে সদিচ্ছার অভাব একেবারে। ট্রুলি স্পিকিং আসলে পারিনি, বাট পরীক্ষাটা সামনে আগায় আসতেছে, এখন ভাইয়া স্টার্ট করেছি, মানে মোটামুটি সবকিছু নিয়ে স্টার্ট করতেছি আর কি, একটু লেখাপড়াটা। হোপফুলি আপনাদের সবার হেল্প পাবো। না, হেল্প তো আমরা করতেই আসছি ভাই। আসলে একা একা হ্যাম চর্চা করে তো মজা নেই, কিছু সঙ্গী সাথীর প্রয়োজন পড়ে। কারণ জি জি আমার বাসায় এন্টেনা লাগাইতে গেলে তো আমার তো লোক লাগবে। তো সেটা তো বাইরে থেকে লেবার এনে আর আমার এন্টেনা বানানো যাবে না, আপনাকেই নিয়ে আসতে হবে। দ্যাট ইজ শিওর আওয়ার ভাই। মেইন পয়েন্ট অফ ভিউ। ওকে, আচ্ছা এবার দ্বিতীয় জায়গায় আসি, এন্টেনা প্রপাগেশন, এইচএফ রেডিও। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ রেডিও ইঞ্জিনিয়ারিং। এই ক্লাসে আপনাদের কোনো কোয়ারিজ, কোনো জায়গায় কোনো ধরনের ঘাটতি আছে, আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে? Okay, কোনো প্রবলেম হয় নাই, তার মানে এখান থেকে আপনারা সবাই পাস করে যাবেন। গ্রেট। তাহলে আমাদেরকে এবার পিডিএফ গুলা স্যার, আমাদেরকে পিডিএফ গুলা প্রোভাইড করলে আমরা আরো উপকৃত হতাম। আসলে আমরা আপনাদের জন্য একটা বইয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি। আহ, আহ, যদিও আসলে আমাদের হাতে সময় স্বল্পতা, কারণ বাকি সব কাজের শেষে এখানে একটু সময় দিতে হয়, তারপরেও যতটুকু সম্ভব আমাদের একটু ভলেন্টিয়াররা এখানে সাপোর্ট করেছে, আমাদের রেসিপি, রোমিও আলফা কিলো, ওদের সহযোগিতায় বইটা আমরা হয়তো বা আজকে রাতে শেষ করব, কালকে আমরা আপনাদেরকে দিয়ে দিব, যেখানে আপনারা একটা কমপ্লিট গাইড দেখতে পাবেন। আমার মনে হয় বইয়ের একটা ঝলক আপনারা দেখতে পাইছেন। ইটস ভেরি অ্যামেচার ভাই, আসলে আমরা কেউই বই লেখার মতো লোক না। আহ এই এখান থেকে সেখান থেকে একটু জুড়ে টুড়ে দিয়ে কিছু একটা করা আর কি। ইফতিয়ার ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা কি বইটা পরীক্ষার আগে পাবো নাকি পরীক্ষার পরে? এখন এটা একটা বড় প্রশ্ন। পরীক্ষার আগে পাইতে হলে একটু মান্যত করে একটু খিচুড়ি টিচুড়ির ব্যবস্থা করা যায় না? যদিও হচ্ছে ওয়ার্ড ফাইল গুলো পাইতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। না না, সেটা তো বললাম যে আগে হচ্ছে একটু মানত করে খিচুড়ি যদি না হয় তাহলে তো আসলে এটা পাওয়া একটু কঠিন না? হ্যাঁ জি ভাইয়া, তা তো জি অবশ্যই। নিয়ামত ভাই। ভাই খিচুড়ি না, কুমিল্লাতে আমরা চিন্তা করছি যে ভাই ওপেন মানে একটা ভাই কুমিল্লার রসমালাই আছে, টেস্ট অনেক। আছেই খালি কুমিল্লার এক রসমালাই, এছাড়াও তো আরো জিনিস আছে না? ভাই অনেক কিছু জিহাদ তো ভাই। জানি না। জিহাদ ভাই হ্যান্ড রাইজ করেছেন ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
আগের ক্লাস রেকর্ড কি পাওয়া যাবে? সবই পাওয়া যাবে। ওই যে মাঝখানে একটা ইস্যু হয়েছে আর কি, আমাদের ওই ক্লাস রেকর্ড গুলি বাইরে বিক্রি হয় আর কি, বুঝছেন? এর জন্য আমরা একটু আস্তে ধীরে দিচ্ছি। আমি ক্লাস মিস দিয়েছিলাম তো, আমার বাবা অসুস্থ ছিল, এই কারণে আজকে প্রথম বের করেছি। ওকে, ওকে, শিওর, উই উইল প্রোভাইড, নো ইস্যু ভাইয়া। শিহাব ভাই। সালাম আলাইকুম ভাইয়া, আমি এর আগের ক্লাসটা মিস দিয়েছি, যে আমি নিজে অসুস্থ ছিলাম, তো সেটার ক্লাস রেকর্ডটা একটু প্রয়োজন ছিল আমি বলি। ওকে, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, উই উইল প্রোভাইড, বাট ইউ মিসড আ লট অফ থিং। রোমিও চার্লির ক্লাস পাওয়া খুবই ডিফিকাল্ট। হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট হিরো। বাংলাদেশ থেকে যতজন অ্যামেচার আছেন তার ভিতর ওয়ান অফ দ্য লেজেন্ড। তো একটা লিভিং লেজেন্ডের ক্লাস মিস করে ফেলছেন। জি ভাই, আমি স্যার ভাই পিজিতে অ্যাডমিট ছিলাম সেদিন। সরি ভাই, আমরা সরি আপনার খোঁজ নিতে পারি নাই। ইনশাল্লাহ সামনে খোঁজ নেবো, কল সাইন পান তখন আমরা খোঁজ নেবো। জি, থ্যাংক ইউ। ইমতি স্যার ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে একটু অ্যান্টেনা নিয়ে। সেটা হচ্ছে আমি যদি 6 ফিট ডাইপোল অ্যান্টেনা ভার্টিক্যালি রাখি, এটা দিয়ে কি আমি কখনোই 20 মিটার কোনো মানে পাবো না, কোনো ফ্রিকোয়েন্সি কি ক্যাচ করতে পারবো না? এখানে কথা আছে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টালের মধ্যে কিছু ইস্যু আছে। ভার্টিক্যাল এন্টেনা যদি ভার্টিক্যালি রাখতে হয় সেটাকে 1 ল্যামডা উপরে রাখতে হয়। মানে আপনি যখনই কোনো এন্টেনাকে গ্রাউন্ডের থেকে উপরে রাখতে পারবেন তখনই আপনি করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে তখন আপনার এই রেডিয়েটটা, মানে আপনার এন্টেনা রেডিয়েট যেভাবে করবে আপনার এই কাভারেজ এরিয়াটা অনেক ন্যারো হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ রিফ্লেকশন অ্যাঙ্গেলটা, টেক অফ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ওইটা রেডিয়েশন প্যাটার্ন অনুযায়ী ভার্টিক্যাল এন্টেনার ডিজাইন একটু ডিফারেন্ট ভাবে করা হয়। হ্যাঁ, পাবেন না যে তা না, পাবেন, কিন্তু ক্যাপাবিলিটি কমে যাবে। আচ্ছা ভাই, আর এটা যদি আমি হরাইজন্টালি দেই, ভার্টিক্যালটা আমার ওই এসডিআর আছে তো একটা, তো ওইটা দিয়ে আর কি আমি হরাইজন্টাল ভাবেও আমি ওটা রিসিভ করতে পারি না কোনো আবার ভার্টিক্যালিও পারি না, কিন্তু আমি এখানে কথা আছে, আপনি কোন এসডিআরটা ব্যবহার করছেন সেখানে আরো কথা আছে। যদি আপনি এইচএফ এর জন্য আলাদা একটা ফিল্টার কিনতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ওই ফিল্টার ছাড়া কাজ করবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। সো ইউ হ্যাভ আরটিএল এসডিআর? জি ভাই। ভাই আপনার লোকেশন কোথায়? ভাই মিরপুর ডিওএইচএস। আমাকে একদিনের জন্য ধার দিবেন? হ্যাঁ ভাই, শিওর দিব, অবশ্যই দিব। আমি আমার একটা প্রজেক্টের জন্য দরকার, আমাকে জাস্ট একদিনের জন্য ধার দিলেই হবে ভাই। আমি নিজ দায়িত্বে তুলে নিব, আবার পৌঁছায় দিব আপনাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, এটা কিন্তু ভার্সন 4টা লেটেস্টটাই আর কি। গ্রেট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে আপনি আমার বাঁচাইলেন আর কি। হ্যাঁ, আমারটা এসে পৌঁছাইতে পৌঁছাইতে মঙ্গলবার হবে, কিন্তু আসলে আমার এর আগেই দরকার ছিল ভাই। আমি আপনার ক্লাস শেষে আমি আপনার কাছ থেকে এটা, সাব্বির একটু কালকে এটা কালেক্ট করার ব্যবস্থা করো তো সাব্বির, এসিপি। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমার একটা মানে আপনার বাসার পাশে কিন্তু আরেকজন ম্যাম আছেন, ব্রাভো ডেল্টা কিলো। হ্যাঁ, একদমই কাছে। আচ্ছা আচ্ছা, মিরপুর ডিওএইচএসেই থাকেন উনি। হ্যাঁ, সাগুপ্তার এই গেটটাতে। ও আচ্ছা আচ্ছা, এই যে শপিং কমপ্লেক্সের উল্টা পাশে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। তো when you have time ওনার সাথে একবার দেখা করে নিন। জি 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 ভাই। আর আমার এই এসডিআরটা এখন মানে ফ্রি, এটা মানে অসুবিধা নেই, এটা আমি মানে যে কোনো সময় এটা আপনি যতদিন ইচ্ছা রাখতে পারেন, অসুবিধা নেই। না, যতদিন ইচ্ছা না, তাহলে আবার বিপদ আছে, তাহলে আর এটা খুঁজেই পাবেন না। আমার হাত থেকে আরেকজন নিয়ে যাবে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, পরে দেখবেন এটা যে কই আছে, আপনি আরো রুট না খুঁজে বলবেন যে আমি চাই না গিয়ে আরেকটা নিয়ে আসি। ওটা করা যাবে না, আমি নিবো, আমি আপনার হাতে পৌঁছে দিব। জি 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 ভাই। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু অন্য আলোচনায় আসি, আমাদের পরীক্ষা প্রস্তুতি। তো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বলছি ভাই, এই এমসিকিউ বা আপনারা যারা এখনো প্রশ্ন ব্যাংক নিয়ে পড়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এখান থেকে বের হয়ে আসে আপনারা একটু দয়া করে পড়েন, বইয়ের মতো করে একটু পড়েন, একটু থিওরিটিক্যাল পড়েন, কারণ তা না হলে প্রশ্ন যদি ঘুরে আসে তাহলে উত্তর দিতে পারবেন না। যারা টেকনিক্যাল আছেন তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট না, কিন্তু যারা নন টেকনিক্যাল আছেন, ট্রুলি স্পিকিং ভাইয়া আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আরেকজনেরটা দেখে লিখবেন, আপনি ওই সে যে সঠিক উত্তর দিচ্ছে আপনি কি করে জানেন?
ধরেন আমি যখন পাশের জনকে দেখে লিখবো সে যে আমার চাইতে বড় জ্ঞানী, এটা তো কোনো প্রমাণ নাই, কারণ তার মানে সে যে কোন ব্যাকগ্রাউন্ডের আমি তো জানিও না। এই জন্য একটু দয়া করে আপনাদেরকে পড়তে হবে। কিউএসও নিয়মগুলি আপনারা তো দেখেছেন, অনলাইনে কিছু ভিডিও পাওয়া যাবে, সেই ভিডিওগুলি থেকেও আপনারা কিছুটা ধারণা নেবেন। এছাড়াও মাঝে মাঝে আপনারা চাইলে নিজেরা একটু কমিউনিকেশন নিজেদের ভিতর করেও বুঝতে পারেন। আর বেসিক্যালি আমরা ওই যে কিউ কোড নিয়ে যে কথাগুলি বলছিল, এগুলি থেকে প্রশ্ন আসবে, অপারেটিং প্রসিডিওর থেকে প্রশ্ন আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন মিটার ব্যান্ড, 20 মিটার ব্যান্ড, 40 মিটার ব্যান্ড, 80 মিটার ব্যান্ড। এই মিটার ব্যান্ড গুলি সম্পর্কে আপনাদের জানতে হবে। যারা লাস্ট ক্লাস করেছেন তারা অলরেডি জানেন মিটার ব্যান্ড কি, কিভাবে হচ্ছে। তো আজকে আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমাকে কেউ কি একটু অ্যাসিস্ট করবা যে এই এসিপি, আমি মোবাইলে, হ্যাঁ তুমি কি আমি বললে ডিভাইস গুলি একটু অন করে দেখাতে পারবে না? তো আমার কাছে সিএমডি কি ল্যাপটপে আছো? সিএমডি, অ্যাফার্মেটিভ ভাই। ওকে। ইউএচএফ ভিএচএফ দুইটার মানে ইউএচএফ ভিএচএফ রেডি অন করো, তোমারটাই দেখাও সবাইকে। ওকে কিউএসএল। আচ্ছা, আমরা ইউএচএফ আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, ভিএচএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আপনারা তো এটা জানেন অলরেডি। তো এই ডিভাইসগুলি আমাদের সাধারণত আমরা শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি। ইউএইচএফ এ সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার এবং ভিএইচএফ এ 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে 170 কিলোমিটার পর্যন্ত লাইন অফ সাইট কমিউনিকেশন করা যায়। লাইন অফ সাইট মানে হচ্ছে আপনাকে ক্লিয়ার স্কাই বা হচ্ছে মানে সরাসরি দেখা যায় এমন জায়গাতে কমিউনিকেশন করা যায়। ভিএইচএফ সাধারণত উন্মুক্ত স্থান, যেমন হচ্ছে আপনার ধরেন সমুদ্র পৃষ্ঠে বা খুবই বড় একটা জায়গা, খোলা মাঠ, এমন জায়গাগুলিতে ভিএইচএফ খুব ভালো কাজ করে। গ্রামে ভিএইচএফ ভালো কাজ করে। যখন আরবান সিটিতে আসি, যেহেতু এখানে কংক্রিটের জাঙ্ক, সেই ক্ষেত্রে ভিএইচএফ ভালো কাজ করে না, কারণ ভিএইচএফ এর ফ্রিকোয়েন্সি আপনার এই দেয়াল ভেদ করে যাওয়ার জন্য খুব কঠিন হয়। সেই জন্য ব্যবহার করতে হয় ইউএইচএফ আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি। এটা মোটামুটি দেয়াল টেয়াল ভেদ করে একটু কথা বলা যায়। আরবান সিটিতে ইউএইচএফ ব্যবহার করা হয়, রুরাল এরিয়াতে ভিএইচএফ ব্যবহার করা হয়, এবং সিতে ভিএইচএফ ব্যবহার করা হয় কারণ লং ডিস্টেন্স কমিউনিকেশন করা যায়। কারণ আপনি যদি দেখেন ইউএইচএফ এ 80 কিলোমিটার আর ভিএইচএফ এ 160 কিলোমিটার। সো আপনি যতই পাওয়ার পাম্প করেন, আলটিমেটলি এর বেশি আর কমিউনিকেশন করা একটু ডিফিকাল্ট হয় না, যে তা না, হয়ে যায় কিছু ক্ষেত্রে। সুপার ন্যাচারাল কিছু অ্যাক্টিভিটি হয়, যেমন কিছুদিন আগে ডাক্টিং হয়েছিল। সেই ডাক্টিং এ ফেনী থেকে প্রায় উড়িষ্যার একটা জায়গায় কথা বলেছিল 405 কিলোমিটার ডিস্টেন্সে ভিএইচএফ এ। আবার ফেনী থেকে কক্সবাজার কথা বলেছিল, কক্সবাজার থেকে আবার সেই উড়িষ্যাতে কথা বলেছিল, এটা একদম সমুদ্র পৃষ্ঠ দিয়ে কথা বলেছে। তো ওইটাও প্রায় 150-200 কিলোমিটারের মতো ছিল। তো কিছু সময় এই ধরনের এক্সেপশন ঘটে, কিন্তু ম্যাক্সিমাম টাইম লাইন অফ সাইট কমিউনিকেশন, মানে আপনি লেজার লাইটের মতো মারলেন, অপোজিট প্রান্তে যায় লেজার যত দূর পৌঁছাবে তত দূরই সিগন্যাল গেল, কিন্তু এটা একটা পর্যায়ে এসে হারায় যাবে। সেটা 160 কিলোমিটারের পরে এই সিগন্যালটা হারায় যাবে। তো এই হচ্ছে আমাদের লাইন অফ সাইট কমিউনিকেশন। এসিপি সিএমডির ইস্যু হচ্ছে একটু। আমি হচ্ছে আপনি কথা বলতেছেন বলে কথা বলিনি, আমাকে হচ্ছে অ্যালাউ করতে হবে স্ক্রিন শেয়ারের জন্য। এসিপি সাইফুল ইসলাম ভাইয়া বলেন, আপনার প্রশ্নটা শুনে নিন। সিএমডি অন আছে দেখো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, আমার কোশ্চেনটা হলো, আপনি বললেন যে গ্রামে ভিএইচএফ টা ভালো কাজ করে এবং শহরে হচ্ছে ইউএইচএফ টা বেস্ট। এখন আমি গ্রামে থাকি, বাট হচ্ছে আমি নরসিংদীতে কথা বলবো, কিন্তু মাঝখানে সেক্ষেত্রে ঢাকা পড়ে। তো এটা তো হচ্ছে আপনি বললেন যে ঢাকাতে ইউএইচএফ টা কাজ করে, তো এখন আমি এখান থেকে ভিএইচএফ এ কথা বললে পাবো নাকি ইউএইচএফ এ কথা বললে তাকে পাওয়া যাবে? আচ্ছা, এইটা তো ডিপেন্ড করবে আপনাদের দুইজনের জায়গার উপরে। ধরেন আমি বলেছি ঢাকা সিটিতে ইউএইচএফ কাজ করবে, তার মানে হচ্ছে যে ঢাকা সিটিতে যারা বসবাস করে, ধরে নেই আমি এখন আলফা চার্লি পাপার সাথে কথা বলবো, ভিএইচএফ আমার জন্য খুবই ডিফিকাল্ট, কারণ এটা দেয়াল ভেদ করে তার কাছ পর্যন্ত যাবে না। কিন্তু ইউএইচএফ আমি চাইলেই কথা বলতে পারি। কিন্তু আপনি যখন লং ডিস্টেন্স কমিউনিকেশনের কথা বলবেন, তখন তো এটা লাইন অফ সাইট কমিউনিকেশন হতে হবে, মানে আপনাদের দুইজনকে অনেক হাইটে উঠতে হবে। ধরে নেন আপনার এন্টেনাটা 80 ফিট হাইটে রাখছেন,
অপোজিটও 80 ফিট হাইটে রাখছে। খুব সম্ভাবনা আছে আপনারা ভিএইচএফ বা ইউএইচএফ এই কমিউনিকেশন হয়ে যাবে, দুইটাতেই হয়ে যাবে, যদিও ডিস্টেন্স খুবই কম। কিন্তু প্রবলেম হচ্ছে ধরেন এই দুইটার মাঝখানে একটা 100 তলা বিল্ডিং পড়ে গেছে, ফর এক্সাম্পল 60 তলা একটা বিল্ডিং পড়লো বা 40 তলা বিল্ডিং পড়লো। এখন আপনার হাইট হচ্ছে 80, অপোজিটেও 80, কিন্তু মাঝখানে একটা বেরিয়ার আছে যেটা হচ্ছে 120 ফিট বা 200 ফিট। তাহলে তো এই পাশ আর ওই পাশ লাইন অফ সাইট কমিউনিকেশন হলো না, মাঝখানে একটা বেরিয়ার আছে। তো বেরিয়ার যেহেতু আছে, ভিএইচএফ কাজ করার সম্ভাবনা কম, ইউএইচএফ কাজ করার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু একটা লং ডিস্টেন্স কমিউনিকেশন, সেক্ষেত্রে সিগন্যাল স্ট্রেংথ যদি খুব ভালো থাকে, দুই পাশে যদি ইয়াগি থাকে, পসিবিলিটিস আছে কমিউনিকেশন হয়ে যাবে। হু নোজ, সবকিছু ঠিক থাকলেও অনেক সময় প্রোপাগেশনের কারণে, অনেক ধরনের ইস্যুর কারণে আমরা বুঝিও না যে কমিউনিকেশন কেন হচ্ছে না। চেষ্টা করতে পারি আমরা, এটাই আসলে অ্যামেচার রেডিওর মূল উদ্দেশ্য, যে আমরা আসলে এই এক্সপেরিমেন্ট গুলি প্রতিদিন করি, যে আরেকটু ভালো কি করে করা যায়। যেমন আপনাদের কুমিল্লা থেকে ফেনী কথা হয়ে গেল, ফেনী থেকে কক্সবাজার কথা হয়ে গেল, ফেনী থেকে ঢাকা কথা হয়ে গেল, কিন্তু কুমিল্লা থেকে আমরা ঢাকা কথা বলতে পারছি না। সো ইটস আ চ্যালেঞ্জ। এটা কারণ হচ্ছে ময়নামতির এখানে কোন একটা বেরিয়ার আছে যেটা আমার আর ওই লোকেশনের পয়েন্ট অফ কমিউনিকেশনের আমাদের যে পাথ আছে, সেই পাথের ভিতরে এটা একটা বেরিয়ার। এখন আইদার কুমিল্লার স্টেশনকে আরো উপরে উঠতে হবে, আর নয়তো আমাকে আরো উপরে উঠতে হবে। এখন আমরা কেউই আর লোকেশনে হাইট উঠাইতে পারতেছি না, এই জন্য আর আমাদের কমিউনিকেশনটাও হচ্ছে না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পেরেছি, এটাই আর কি বোঝার ছিল। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জি ইফতিয়ার ভাইয়া। ভাইয়া এটা কি পাহাড়ের কারণে এমনটা কিছু হয়? কারণ ক্যান্টনমেন্টের জায়গাটা হচ্ছে একটু উঁচু কুমিল্লা শহরে, মানে ওটা একদম, ওইটা 110 ফিট, ওইখানে একটা বেরিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে অনেকটা উঁচু, আর আর শহরটা হচ্ছে আবার একটু ডাউন, আবার ক্যান্টনমেন্ট ক্রস করার পরে আবার একটু হচ্ছে ঢাকার দিকে আবার একটু ডাউন হয়ে যায়, মাঝখানে হচ্ছে ক্যান্টনমেন্ট একটু উঁচু। একদম একদম, এটাই হচ্ছে ক্যান্টনমেন্টের ওই পিকের ওই পয়েন্টটা হচ্ছে 110 ফিট। হ্যাঁ, আর এই আমাদের ট্যাঙ্গু ইকোর লোকেশনটা হচ্ছে মনে হয় মোস্ট প্রবাবলি ঠাকুরপাড়া, কুমিল্লা 90 ফিট। ঠাকুরপাড়াতে। হ্যাঁ, ঠাকুরপাড়াতে 90 ফিট। তো এই কারণে ওনাকে 120 ফিটের উপরে উঠলে তখন গিয়ে সম্ভব। ঠিক আছে, থ্যাংক বুঝতে ইউ। পেরেছেন? জি ভাই, জি। ওইখানে ভিএইচএফ আর ইউএইচএফ কোনো ইস্যুই না, ওইটা বেরিয়ারের কারণে যাবেই না, সিগন্যাল আসতেছেই না ঢাকায়। বাট আপনারা যখন ফেনীতে স্টেশন সেটআপ করছিলেন তখন তো আপনাদের মেসেজ আমরা যারা হ্যান্ডি ছিল ছোটখাটো তারা তো ভালোই রিসিপশন করতে পারছি না, বুড়িঝং থেকে বা ওই যে যে লাইন অফ সাইট এবং ওইখানে হাইট ছিল প্রায় 22 তলা। 22 তলা ছিল না সাব্বির? হ্যাঁ, ওইটা 22 তলা ছিল আমার যতটুকু মনে পড়ে। ফেনীর ওইটা ভাইয়া? হ্যাঁ, এই যে বেস 2 ছিল 22 তলায় না? জি জি ভাই, 22 তলা। হ্যাঁ, ওই 22 তলা, 220 ফিট হাইট, এটা অনেক হাইট। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, সিএমডি তোমার বেসটা একটু দেখাও সবাইকে। আচ্ছা ভাই, তাহলে আমাকে 2টা মিনিট টাইম দেন, আমি হচ্ছে ফোনে কানেক্ট হয়ে আমি এটা বের করে ভিডিও অন করে দেখাচ্ছি। গ্রেট, আমরা তাহলে একদম সরাসরি দেখতে পাবো। তুমি কি কম্পিউটারে দেখাইতে চাচ্ছিলা? নো ইস্যু, ইউ ক্যান গো ফর ইট। জি, আমি যে কম্পিউটারে হচ্ছে আপনার ওই যে ছবি দেখাতে যাচ্ছিলাম, কিন্তু স্ক্রিন শেয়ার দিতে ওকে, অন করে দাও। স্ক্রিন হ্যাঁ শেয়ার হ্যাঁ, দিতে স্ক্রিন শেয়ার এখনো পারছো না? তাহলে ওকে, আমি তুমি একটু মোবাইলেই যাও। দেখতেছি। হ্যাঁ, তুমি মোবাইলেই যাও, মোবাইল থেকে একটু অন করে দেখাও। ওকে, তো ভিএইচএফ এন্ড ইউএইচএফ এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন। এন্ড এই ক্ষেত্রে যদি আমরা ঢাকা আরবান সিটিগুলিতে সাধারণত রিপিটার ব্যবহার করা হয় ডিস্টেন্স কাভারেজ করার জন্য। আর হচ্ছে মেরিনে সবসময় সাধারণত ভিএইচএফ ব্যবহার করা হয়, কারণ ওইখানে কোনো বেরিয়ার নাই, লাইন অফ সাইট নাই, এবং মোটামুটি 160 কিলোমিটারের বেশিও কথা বলা যায়। আর বাংলাদেশে এই মিটার ব্যান্ডটা নিষিদ্ধ, 6 মিটার ব্যান্ড, এটা 50 মেগাহার্জ। এইটা ভিএইচএফ ও কাজ করে, আবার কিছু সময়ে এটা এইচএফ এর মতো রিফ্লেক্টিভও কাজ করে, এটাকে একটা ম্যাজিক ব্যান্ড বলা হয়। কিছু সময় এটা রিফ্লেকশন করে, কিছু সময় এটা লাইন অফ সাইট কমিউনিকেশন করে। তো বাংলাদেশে এটা এখনো নিষিদ্ধ, আমরা চেষ্টা করছি, সবাই মেল করছি বিটিআরসি কে এটা যাতে ওপেন করে দেওয়া হয়, তাহলে হয়তো বা আমরা ওইটার একটি এক্সপিরিয়েন্স নিতে পারবো। তো এই হচ্ছে দুইটা, ভিএইচএফ এন্ড ইউএইচএফ। আরেকটা হচ্ছে এসএইচএফ, সুপার হাই ফ্রিকোয়েন্সি, যেটা সাধারণত গিগাহার্টজে চলে। 2.4 গিগাহার্টজ থেকে 10 গিগাহার্টজ, যেগুলি সুপার হাই ফ্রিকোয়েন্সি। এইগুলি সাধারণত স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার করা হয়, এবং এর মাঝখানে কোনো ধরনের বেরিয়ার থাকলে
এটা কাজ করে না। আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনি বিল্ডিং এর ভিতরে থাকলে 2G নেটওয়ার্ক কাজ করে, 3G পর্যন্ত কাজ করে। কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনি 4G নেটওয়ার্ক পান না। তো সাধারণত 800 থেকে 1600 মেগাহার্টজ এটা মোটামুটি দেয়াল টেয়াল ভেদ করে চলে। কিন্তু যখনই আপনি 2.4 গিগাহার্টজ এর দিকে চলে যাবেন, তখন আর মানে মোটামুটি 1800-র পরের ফ্রিকোয়েন্সি গুলি দেয়াল ভেদ করে যাইতে খুবই প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকে না। তো সুপার হাই ফ্রিকোয়েন্সিতে আমরা সাধারণত দেখি আমাদের কাতার অস্কার 100 নামে একটা স্যাটেলাইট আছে, যেখান থেকে আমরা কমিউনিকেশন করতে পারি। তো এইগুলি আমাদের জন্য আস্তে আস্তে ওপেন হবে, আমরা এগুলি পরে জানবো। এগুলি এই মুহূর্তে পরীক্ষার জন্য খুব মানে প্রয়োজনীয় জিনিস না। আর হ্যান্ডহেল্ড ডিভাইস, হ্যান্ড ট্রান্সিভার আপনাদের দেখানোর কিছু নাই, কারণ মোটামুটি এখানে অর্ধেকের বেশি লোকের কাছেই আছে। আমরা একটু বেস রেডিওটা দেখি। এসিপি কি আসছে? সিএমডি কি আসছে? এসিপি ভাই অ্যাফার্মেটিভ, আমি হাত তুলে বসে আছি আর কি। ওকে, গো ফর ইট। ওকে কিউএসএল। রাইট নাও আমার পাওয়ার আপ করার কোনো সুযোগ নেই, যার জন্য আসলে আমি একটু এটা কেমন কি সেটাই দেখাতে পারবো। এটা হচ্ছে আমার 25 ওয়াট ইউএইচএফ ভিএসএফ বেস রেডিও, রেটিভিস কোম্পানির। হ্যাঁ, এটা হচ্ছে দেখতে এই হচ্ছে এটার পিটিটি মাইক। সো যদি একটু পাওয়ার আপ করার ব্যবস্থা থাকতো এটা দেখাতে আরো ভালো হতো। এটা হচ্ছে আমার এনওসি বেস। এটা লাইসেন্স করা রেডিও, তো এটাকে তেল সাবান স্নো পাউডার দিয়ে ঘরের ভিতর সাজায় রাখে আর কি, এটা ব্যবহার করে না। আর এটা হচ্ছে আমার এনওসি হ্যান্ডি। তো এই হচ্ছে ওকে, তাহলে আপনারা একটা জিনিস দেখলেন যে এটা হচ্ছে বেস রেডিও, এটাতে বা মোবাইল রেডিও বলা হয়। এটা 25 ওয়াটের, এটাতে সর্বোচ্চ পাওয়ার ইমিশন হয় 25 হুইস্কি। আর হ্যান্ডহেল্ড যে ডিভাইসটা, এটা হচ্ছে 5 ওয়াট পাওয়ার আউটপুট করতে পারে, এবং মোটামুটি বললাম তো অর্ধেকের বেশি লোকের কাছে এই জিনিস আছে। তো এই হচ্ছে ইউএইচএফ ভিএইচএফ। আর ইউএইচএফ ভিএইচএফ এর ফ্রিকোয়েন্সি কোনোভাবেই রিফ্লেকশন করে না, এটা সরাসরি আয়নোস্ফিয়ার ভেদ করে মহাকাশের দিকে চলে যায়, যার কারণে সবগুলি স্যাটেলাইট ইউএইচএফ এন্ড ভিএইচএফ এ অপারেট করে। আমাদের অ্যামেচার স্যাটেলাইট গুলি ইউএইচএফ এন্ড ভিএইচএফ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, একটু ইন এ নাটশেল। আমরা নেক্সট ক্লাসে আপনাদের আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসের আগে আপনাদের কাছে বই চলে যাবে, সে বইটা পড়বেন। পড়লে আপনাদের অনেক প্রশ্ন তৈরি হবে, যে প্রশ্নগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর বইয়ে অনেকগুলি ম্যাথ আছে, সবগুলি ম্যাথ আপনাদের প্রয়োজন নাই, ভবিষ্যতে যদি লাগে তাহলে কাজে আসবে, কিন্তু শুধু জানার জন্য রাখা। একটু মানে আমরা যে একটু জানি, আমরা যে একটু জ্ঞানী, এটা বোঝানোর জন্যই এই ম্যাথগুলি এখানে দিয়ে রাখছে, অন্য কোনো কারণ নাই। পরীক্ষাতে অত কঠিন ম্যাথ আসবে না, সিম্পল ম্যাথগুলি আসবে। জি জাহিদ ভাই, এই ম্যাটেরিয়ালস গুলো প্রাইস কিরকম? কিসের ভাইয়া? এই যে এটা দেখালো ভাইয়া, যে ম্যাটেরিয়ালস যেটা দুইটা সিএমডি। হ্যাঁ হ্যাঁ, প্রাইস কিরকম এগুলো? সিএমডি খরচগুলি বলে দাও। জি, আমার এনওসি যে বেসটা, এটা আমি ভেন্ডর দিয়ে আনিয়েছিলাম, বিটিআরসি এর অফিসিয়াল ভেন্ডর। আমার সর্বসাকুল্যে খরচ পড়েছে প্রায় 30+- আর হচ্ছে আমি যে এইচটিটা সেটা আমি নিজে নিজেই আনিয়েছি, ভ্যাট ট্যাক্স সহ প্রায় 10,000-এর মতো পড়েছে এটা। ওকে, মোহাম্মদ কি জানো ভাইয়া, আমি পুরো নামটা দেখতে পাচ্ছি না ভাইয়া। নেক্সট ক্লাসের ভিতর বই পেয়ে যাবো, দ্যাট মিন্স আমরা কি আগামীকালটা বইটা পাচ্ছি? মানে আগামীকাল রাত্রে তো আশা করছি আজকে রাতে পেয়ে যাবেন ভাইয়া। নাইস, থ্যাংক ইউ ভাই। আজকে রাতে পেয়ে যাবেন। এটার জন্য হচ্ছে যে একটু মানে সিন্নি টিন্নি রান্না করে পীরের দরবারে একটু যদি বসেন আর কি। বসে কি আমি নিজে খাই দেবো, নাহলে আপনি ঠিকানা দিলে দেখি যদি ব্যবস্থা করা যায় আমরা সবাই মিলে। আপনারা খেয়ে খেয়ে মানে আপনারা ধরেন সিন্নি রান্না করলেন, পীরের দরবারে দিলেন, ওই নিজের পেটের মধ্যে দিয়ে একটা ছবি খাইতে সময় একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিলেন। হ্যাঁ, আমি খাচ্ছি, সবাই একটু দেখে নেন। ফাহিম ভাই, আচ্ছা, আমার প্রশ্ন ছিল এই পীরের বাবার মাজার শরীফের নামটা কি বা দরবারের নামটা কি একটু জানাবেন প্লিজ? এটা হচ্ছে যে হেম 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 বাবা।
সবাই বলো হ্যাম বাবা কি জয় হোক। আগে ছিল হাঁটা বাবা, এখন হচ্ছে হ্যাম বাবা। হ্যাঁ, তো আজকে আর আমরা তাহলে দীর্ঘায়িত করব না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা মানে শুনে আজকে আপনাদের সাথে একটু ক্যাজুয়াল গল্প করলাম, এটা পিছনে কারণ হচ্ছে ক্লাসগুলিতে আপনাদের কাছে মনে হয়ে গেছে অ্যামেচার রেডিও মনে হয় খুব কঠিন জিনিস, এইটাতে মনে হয় লেফট রাইট মাজা টাইট সবসময় একটু মানে কঠিন ভাবে আমরা কথা বলি। তো আজকে যাতে ওই জায়গাটা না থাকে, অ্যামেচার রেডিও ইজ আ ফান, দ্যাট ইজ আজকে আসলে মূল পয়েন্ট অফ ভিউ। আপনারা অনেক এক্সস্টেড হয়ে আছেন, পরীক্ষা নিয়ে অনেক এক্সস্টেড, ওই জায়গা থেকে আপনাদেরকে সরায় নিয়ে আসার জন্য একটু কথা বলা। আমি চাইলেই একটা ক্লাস এখন নিয়ে নিতে পারতাম, আমি নেই নাই। আমরা একটু কথা বলছি যাতে আপনাদের এইটাকে আসলে ফান মনে হয়। অ্যামেচার রেডিও যে ফান, এইটা আসলে আপনাকে বুঝতে হবে। মানে ওই লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে 10টা বেজে গেছে, আমি কাউকে ঢুকতে দিব না, এরকম একটা ঘটনা ঘটে গেছিল। তো সবার কাছে মনে হচ্ছে যে বাপরে, এটা তো মনে হয় ডিক্টেটরদের জায়গা, এরা তো মনে হয় বিশাল কিছু। আসলে ব্যাপারটা এরকম না। কিছু সময় ব্যাপারটা হয় যে ধরেন আমরা চাই আপনারা একটু ইথিক্যাল হ্যাম হন, আবার কিছু সময় চাই যে আপনারা যাতে এইটুকুন বুঝেন যে আসলে এইখানে মজাও আছে। তো এইখানে আসলেই মজা আছে, ইটস রিয়েলি ফান। তবে এই ফানটা একটু টেকনিক্যাল ফান, নন টেক ফান না। এখানে আমরা কার্ড খেলে নিজেদের সময় নষ্ট করি না। আমাদের ফিল্ড অপারেশন গুলিতে আমাদের হাসি ঠাট্টাও চলে, এদিকে কিউসও চলতে থাকে। এমনও ঘটনা আছে ফার্স্ট ফিল্ড অপারেশনে একজনের পিছনে, আপনারা চিটাগং এর কেউ আছেন এখানে? একটু হ্যান্ড রাইজ করবেন, চিটাগং এর কেউ কি আছেন? বা চিটাগং এ মেজবান খাওয়ার এক্সপিরিয়েন্স আছে কারো? একজনের হাত পাওয়া গেছে। জি জি অবশ্যই। কি হয়, একজনের চেয়ার ধরে আরেকজন বসে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজবানে এটা হয়, এটা হয় মেজবানে প্রচুর ক্রাউড থাকে তো। আমাদের প্রচুর ফার্স্ট ক্রাউড ফিল্ড যখন অপারেশনে সেম ঘটনা ঘটেছিল। সরি, সেকেন্ড ফিল্ড অপারেশনে আমাদের টেনশন ছিল যে আমাদের থাকার জায়গা হবে কিনা, যে এত অল্প একটু জায়গা, এখানে আমরা আসলে সবাই শুইতে পারবো কিনা। তো যার কারণে আমরা সবগুলি বেড সরায়ে মানে ফ্লোরিং করে নিছি যে ঘুমাবো। তো মজার ব্যাপার হচ্ছে আমরা দুইজন, আমি আর পাপালিমা, আমরা দুইজন ছাড়া কেউই আর ঘুমাই নাই। আমরা দুইজনই পুরা ঘরের মধ্যে গড়াগড়ি করে ঘুমাইছি। আর বাকি সবাই যায় দেখতাম একজন বসে আছে, আরেকজন চেয়ার ধরে দাঁড়ায় আছে, তার পিছনে আরেকজন কোমর ধরে দাঁড়ায় আছে, যে সে উঠবে তারপরে এ বসবে, তার পিছন দিয়ে এ বসবে। যে বসেছিল সে আবার পিছন দিয়ে গিয়ে লাইন ধরে। কারণ ওইখানে কত মিনিট যেন ছিল সিএমডি? হ্যাঁ সিএমডি বলো, গল্প বলো, তোমারই তো গল্প। ভাই 1/2 ঘন্টা করে সময় ছিল প্রত্যেকের ভাগে। এমনও হয়েছে যে চেয়ারের পিছনে কাঁথা কম, শীতের টাইম ছিল, মানুষ কম্বল গায়ে দিয়ে বসে আছে যাতে করে কেউ আগে আসতে না পারে। বসতে বসতে সে ঘুমায়ও গেছে। আমাদের এসিপি ভাই, আমাদের এবিকে ভাই ওইখানে শুয়ে ঘুমায়ও গেছে। হ্যাঁ, আবার একটু হুট করে লাফে উঠছে, এই 1/2 ঘন্টা হয়েছে, বলছে না হয় নাই, আর একটু। মানে এক চোখ দিয়ে খুলে ঘুমাইছে আর এক চোখ দিয়ে দেখছে, যে অবজার্ভ করছে যে কি ব্যাপার, উঠছে কিনা। ইনফ্যাক্ট থার্ড ফিল্ড অপারেশনও এরকমটাই হয়েছে আর কি। সো আসলেই ব্যাপারটা খুবই মজার, যখন আসবেন তখন বুঝবেন। এখন হয়তো ভাই যে একটু আমরা যে একটু টিচার টিচার ভাব আছে না আমাদের ভিতর, একটু বুঝেন তো। মানে ওই হয় না যে একটু ভাব না নিলে তো আপনারা আবার দামও দিবেন না। তো মাঝে মাঝে একটু দাম বাড়ানোর জন্য বলতে হয় আর কি। যে মোহাম্মদ ভাই, ভাই আমার একটা ওয়াকি নিয়ে, হ্যান্ডি নিয়ে প্রশ্ন ছিল। বাংলাদেশে নাকি হচ্ছে আগে সর্বপ্রথম আমি একটু থামাই আপনাকে ভাইয়া। সর্বপ্রথম আপনি হ্যাম হতে যাচ্ছেন, নেভার ইউজ দ্য ওয়ার্ড ওয়াকি টকি অর এই কি যেন বললেন আরেকটা, এইটাকে আপনি বলেন হ্যান্ড হেল্ড ট্রান্সসিভার অথবা এইচটি। এবার বলেন ভাইয়া। সরি ভাইয়া, তো এই যে হ্যান্ডহেল্ড ট্রান্সমিটার যেটা বা রিসিভার, এটা হচ্ছে বাওফেং ব্র্যান্ডের, এটা নাকি বাংলাদেশে অ্যালাউড না, কিন্তু এটা মোটামুটি দেখলাম যে ওয়াইডলি অ্যাভেলেবেল। এটার কারণ কি? আচ্ছা, বাওফেং রেডিওটা খুবই ফালতু রেডিও। এটা যারা ব্যবহার করবে, মানে এটা প্রচুর নয়েজ ক্রিয়েট করে। আপনি এক ব্যান্ডে কথা বলতেছেন, আশেপাশের সকল ফ্রিকোয়েন্সিতে এটা কথা শোনা যায়। তো এটা খুবই ফালতু রেডিও, এটা ইউজ করতে হয় না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই বাওফেং রেডিওটা আপনার মোটামুটি ভাবে 400 থেকে 520 মেগাহার্টজ পর্যন্ত পুরাটাতেই ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। তো বিটিআরসি যেহেতু অ্যামেচারদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে 144 থেকে 146, 430 থেকে 440। এসিপি মনে পড়ছে, আমরা ভুলে বইয়ের মধ্যে 148 লিখে দিছি, এটা একটু চেঞ্জ করে দিও। তো এই যে 144 থেকে 146, 430 থেকে 440, এর বাইরে রিসিভ এবং ট্রান্সমিট করতে পারবে না।
এই ধরনের রেডিওই সাধারণত বিটিআরসি এনওসি দিয়ে থাকে, আর বাওফ্যাং এই ধরনের কোনো রেডিও বানায় না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি থ্যাংক ইউ। ওকে, আর যে কোনো প্রশ্ন, এবার আজকে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, আর কোনো পড়ালেখা নাই। আপনারা যারা ব্যস্ত আছেন চাইলে বিদায় নিতে পারেন। এখন শুধুমাত্র খোশ গল্প, আপনাদের যে কোনো প্রশ্ন, যত লেম কোয়েশ্চেন হইতে পারে, কোনো প্রবলেম নাই। উই উইল নট মাইন্ড। যে কোনো কিছু মন খুলে প্রশ্ন করেন আজকে। একটা হ্যান্ড রাইজ কার জন্য ছিল? জি ভাইয়া, আমার। জি প্লিজ ভাইয়া। জি ভাই, কোশ্চেনটা ছিল এই আপনাকে আমি ওই আরেকটা কোনো ক্লাসে দেখছিলাম। আরেকটা ক্লাসে বলতে ভাইয়া, ভাই ওই যে ওই যে আগের দিন হ্যাঁ, আমাদের স্কাউটসদের যেটা ছিল আগের দিনে সেখানে যে স্যার হচ্ছে ওকে, স্কাউটের যে ক্লাসটা ছিল ওইখানে ছিলাম আমি। আমি তো সিরিয়াস হ্যাঁ, আপনি তো হয়তো গোল্ডেন এ প্লাস পাই যাবেন, কিন্তু বিটিএস তো গোল্ডেন এ প্লাস দেয় না। দেয় না ভাইয়া। যাই হোক, পাস আপনি করলেই অবশ্য হবে আবেদন ইনশাল্লাহ। করতে পারেন। ওকে, নাহিদ না ভাই, ভাই, সরি ভাই সাইফুল ভাই, আমি কোশ্চেনটা আমার একটা। জোকস অ্যাপার্ট। জি ভাইয়া বলেন না প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা বেজ হচ্ছে স্টেশন মানে ছাড়া কি হ্যান্ডি ব্যবহার করা যায়? ডেফিনেটলি যায়, ডেফিনেটলি যায়, কোনো সমস্যা নাই। সাইফুল ভাই বলে। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল যে কোনো এক্সপেরিমেন্টের জন্য কি মানে বিটিআরসি অনুমোদন দেয় না এরকম কোনো এসটিকে ব্যবহার করা যাবে, মানে ট্রান্সমিট না করে, যেরকম আরএক্স এর জন্য অথবা যে কোনো এক্সপেরিমেন্টের জন্য? না, করা যাবে না। সেই ক্ষেত্রে বিটিআরসির কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আগে আপনাকে জানাইতে হবে আপনি কি করতে চাচ্ছেন, কোথায় করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, কি ব্যবহার করবে, তার ব্লক ডায়াগ্রাম সহ বিটিআরসি কে দিলে বিটিআরসি যদি সুযোগ, ওদের হাতে সুযোগ আছে, ওরা চাইলে আপনাকে একটা টেম্পোরারি লাইসেন্স ইস্যু করতে পারে, টেম্পোরারি পারমিট দিতে পারে আর কি। জি ভাই, কারণ আমি ম্যাক্সিমাম হ্যামদের হাতেই দেখছি যে নন এনওসি আর কি ডিভাইস গুলো, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে এদের জিজ্ঞেস করলে এরা বলে যে আমরা এক্সপেরিমেন্টের জন্য, এদের জিজ্ঞেস করলে বলে কি যে আমরা এক্সপেরিমেন্টের জন্য এগুলা ব্যবহার করি, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে এটা কি সম্ভব ওকে, কিনা। না এইভাবে এইভাবে সবার সামনে প্যান্ট খুলে দিতে হয় না ভাই। হ্যাঁ, আমাদের সবার কাছে, অনেকের কাছে অনেক কিছু থাকে, এগুলি নিয়ে আমরা কখনো কথা বলি না। কারণ বিটিআরসি একটা সিম্পল রুল আছে, আপনি বিটিআরসি কে জ্বালাবেন না, বিটিআরসি আপনাকে জ্বালাবে না। ইটস আ সিম্পল রুল। জি ভাই, আপনি বুঝতে ওকে পারছি, বিরক্ত করবেন না, ও আর আপনাকে বলা বিরক্ত লাগবে না করবে ভাই, না। বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ। জি, সুজায়েদ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পিছন থেকে ইকো হচ্ছে, কোন একটা ডিভাইসের হ্যাঁ, আমার ভলিউমটা একটু একটা কমাইতে হবে। অপ্রাসঙ্গিক প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমার প্লিজ। কিউটিএস হচ্ছে বরিশাল। ওকে, আমাদের বরিশালে কোনো হ্যাম ভাই আছেন কিনা, বা হ্যাঁ, জুলিয়েট বরিশাল ইউনিফর্ম। থেকে কেউ আছেন কিনা যিনি পরীক্ষা দিবেন এবার? আচ্ছা, বরিশালে হ্যাম আছে হচ্ছে জুলিয়েট ইউনিফর্ম, আমার ব্যাচমেট, যদ্দূর মনে পড়ে, নাকি আমার এক ব্যাচ জুনিয়র, আমি খেয়াল নাই, এটা 13তে পরীক্ষা দিয়েছিল না 18তে দিয়েছিল, যাই হোক জুলিয়েট ইউনিফর্ম আছে বরিশালে, এন্ড হি ইজ অ্যাক্টিভ ইন এইচএফ। রূপাতলির আশেপাশে থাকে। ইন্তেসার ভাইয়া। ভাইয়া, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল অ্যান্টেনা নিয়ে। আমি যদি কখনো প্লিজ। ভবিষ্যতে মানে যদি হ্যাম এক্সাম মানে পাস করতে পারি, মানে ভবিষ্যতে অনেক কখনো আমি যদি বড় করে অ্যান্টেনা বানাই, বা আমি কি কখনো বজ্রপাত যেখানে পড়ে ওই জিনিসটাকে কি আমি অ্যান্টেনা বানাইতে পারবো, মানে টেম্পোরারি ভাবে? বা বজ্রপাত যেটা পড়ে আমি ওখানে আমি যদি আমি আসলে লাগাই দেই। আমি বুঝি নাই, মানে আপনি কি লাইটনিং প্রোটেকশনের কথা বলতেছেন, যে আপনি লাগাইলেন এখানে লাইটনিং হলে এটাকে প্রোটেক্ট করার ব্যবস্থা জানতে চাচ্ছেন, নাকি? আমি বুঝতে না পারছি না। ভাইয়া, যেরকম শীতের দিনে সাধারণত ঝড় বৃষ্টি হয় না, তো সেই ক্ষেত্রে ওকে, ওই বজ্রপাতের যে জিনিসটা ওইটাকে কি অ্যান্টেনা হিসেবে ইউজ করা যাবে কিনা, এইটাই ভাইয়া। বজ্রপাতকে এন্টেনা হিসাবে আমি আসলে মানে বজ্রপাতের আচ্ছা, যে আমি বুঝতে পারছি, আমি কি ইন্টারাপ্ট আর্থিং এর করবো? জন্য যে একটা ইয়া থাকে আচ্ছা, লম্বা। কে যেন বুঝতে পেরেছে বলছে, একটু বলেন তো ভাইয়া। আমার মনে হয় উনি বলতে চাচ্ছে যে আমাদের যে অমনিডিরেকশনাল বা ইয়াগি বা এইচএফ এন্টিনা বজ্রপাতের সময় বেস ভিডিওকে সেভ করার জন্য কোনো ওয়ে আছে কিনা, বা
বজ্রপাত যখন হয় তখন কি আমি কি এন্টিনা খুলে রাখবো কিনা, কারণ আমি ট্রাভেলে আসতাম, না আমি তো আর মনে হয় এরকম। এরকম কিছু না। ভাই আপনি কি এই যে ভাইয়া খুব মানে সম্ভবত লাইটনিং অ্যারেস্টেটরকে অ্যান্টেনা আমি হিসেবে এটা ব্যবহার করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি না না বলতেছিলাম। না, ইউ শুড নট ডু দিস। কারণ ওই আচ্ছা অ্যান্টেনাতে একটা স্ট্যাটিক চার্জ হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা আহ, অ্যান্টেনাতে একটা স্ট্যাটিক চার্জ থাকে। এইচএফ এর অ্যান্টেনা ব্যবহার করার জন্য সর্বপ্রথম ব্যবস্থা হচ্ছে আপনাকে বাসায় ভালো একটা গ্রাউন্ডিং রাখতে হবে। যখনই কোনো সময় আপনি অ্যান্টেনা থেকে মানে অ্যান্টেনাটা খুলে রাখলেন, এটা যদি আবার রেডিওতে লাগাইতে যান, তার আগের কাজ হচ্ছে এটাকে কোনো একভাবে আগে ওই যে গ্রাউন্ডিং এর যে তারটা আছে ওইটাতে একবার ছয়া নিতে হবে। কারণ এখানে একটা স্ট্যাটিক চার্জ থাকে, দিলেই দেখবেন স্পার্ক করে। তো দামি রেডিওগুলিতে এই ধরনের প্রিভেনশন থাকে, কিন্তু কম দামি রেডিওগুলিতে থাকে না। স্পার্কের সাথে সাথে আপনার রেডিওটা স্ট্যাটিক চার্জে উড়ে যাবে, যেমন আমার সাথে ঘটেছিল। কুমিল্লার ফিল্ড অপারেশনে আমার এইচএফ রেডিওটা উড়ে গেছিল এই স্ট্যাটিক চার্জে, কারণ এন্টেনাটা গ্রাউন্ডিং করা ছিল না, একদম গেল। সো ডোন্ট ডু দিস। ফাহিম ভাই, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ইন্তিসার ভাই আপনি শেষ করেন নাই। ফাহিম ভাই আসতেছি আপনার কাছে। না না ইন্তিসার ভাই, ভাই, আমি মানে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস বললেন ভাই, এটা জানা ছিল না, খুবই মানে দরকারি একটা জিনিস ছিল এটা, মানে সেফটি ইস্যু তো। জি ওকে। জি ফাহিম ভাই। এই যে স্ট্যাটিক চার্জের ব্যাপারটা বললেন, এটা আমাকে আরো একজন হ্যাম এই বিষয়টা বলেছে। আপনার কাছে আমার জানা ছিল যে ভাইয়া, ধরেন ভবিষ্যতে যখন কল সেন্টার পাবো বা নিজের একটা স্টেশন হবে, তো তখন তো পার্মানেন্টলি ধরেন একটা ফাইবার অ্যান্টিনা বা যে কোনো একটা অ্যান্টিনা আমি পার্মানেন্টলি করবো। ধরেন একটা ইয়াগি করলাম, একটা অমডিরেকশনাল পার্মানেন্টলি করলাম বড় পোল দিয়ে বা পাইপ দিয়ে। তো সেই ক্ষেত্রে এই যে বজ্রপাত তো আমাদের একটা কঠিন ইস্যু, প্রত্যেকটা বর্ষা দেখা গেল যে কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার স্টেশন গুলো তো সবসময় খুলে রাখা সম্ভব না। ধরেন আমি আসলাম এক সপ্তাহের জন্য বাসা থেকে বেরোলাম, খুলে আসলাম না, তখন কিভাবে সেভ করবো বা কিভাবে এটাকে সেভ করা যায় স্টেশনটাকে ওভারটু? এখন থেকে ওভার টু হয়ে গেল। ওকে, নো না না ইস্যু। না 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 না। গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। আই অ্যাপ্রিসিয়েট যে আপনি হ্যামের ভিতর ঢুকে গেছেন, এটা ভালো। কিন্তু এটা এই পরীক্ষার আগ পর্যন্ত থাকেন, পরীক্ষার পরে হ্যামের ভিতর ঢুকে থাকেন না, তাহলে আর ঘর বাড়ি থাকবে না আর কি। হ্যাঁ, ঘর বাড়ি থেকে বের করে দিবে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে লাইটনিং প্রোটেক্টর নামে একটা ডিভাইস কিনতে পাওয়া যায়। এটা আপনাকে এন্টেনা এবং মানে ফিড লাইনের মাঝখানে এটাকে ব্যবহার করতে হবে, এবং ওইটাকে একটা আলাদা গ্রাউন্ডিং দিয়ে মাটিতে গ্রাউন্ড করে দিতে হবে। এটা করে দিলেই ওইটা লাইটনিং প্রোটেকশন দিবে আপনাকে। বুঝতে পেরেছেন? সো ওই ডিভাইস আছে, ওটা দিয়ে করতে পারবেন। শিওর স্যার, শিওর স্যার। ওকে, আর কারো কোনো কোয়ারিজ? হ্যান্ড রাইজ আছে শাহরিয়ার জামান সিফাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আহ, একটু আগে শুনলাম যে স্কাউটদের জন্য মেবি একটা ক্লাসের মানে এই টাইপ একটা কথা শুনলাম, এইটার বিষয়ে একটু বলতেন। স্কাউটদের জন্য কি আছে? ক্লাস নাকি হয় বা এই কোন ভাইয়ার জন্য করলো। আমি স্কাউটের না সাথে না যেহেতু না, ওইখানে সংযুক্ত। হচ্ছে ওনারা একটা কিছু একটা আয়োজন করেছিল। ওই যে বুঝেন না, আমি একটু ভাব নেই না, আমি টিচার টিচার একটা ভাব আছে, তো একটু ওইখানে ভাব নিতে গেছিলাম আর কি ভাইয়া। নাথিং স্পেশাল, সবকিছু একই রকমই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার মনে হয় আপনাদের আর তেমন কোনো কোয়ারিজ আছে? আছে একটা হ্যান্ড রাইজ কে যেন করলেন, আবার হারাই গেলেন। আচ্ছা ভাইয়া, একটা ছোট প্রশ্ন ছিল যে হ্যান্ডি বা আমাদের ডিভাইসের যে সার্ভিস গুলো, এগুলো কি বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল, বা আমরা যদি ইলিগেল ভেন্ডর থেকে কিনি তারা কি কোনো সার্ভিস প্রোভাইড করে? হ্যাম হচ্ছে নিজে 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 সেট সার্ভিস করবেন, আরেকজনের কাছে গিয়ে করাবেন কেন? আরেকটা হ্যান্ড রাইজ গিয়ে ধরবেন যে ভাই আমি তো পারতেছি না, আপনি করে দেন। এমএচআররা নিজেদের ডিভাইস ঠিক করাইতে প্রফেশনালদের কাছে যায় না, নিজেদেরটা নিজেরা ঠিক করে, অথবা অন্য কোনো একজন হ্যামে শরণাপন্ন হয়। আমি এখনো পর্যন্ত একজনকেও দেখি নাই যিনি প্রফেশনালি কোথাও গিয়ে ঠিক করাইছেন। আমার রেডিও নষ্ট হয়েছে, আমি আরসি ভাইয়ের কাছ থেকে গিয়ে আইসিটা খুলে নিয়ে আসছি। আইসি যখন আমার হাতে এসে পৌঁছেছে আমি নিজে বসায় ফেলছি। খুলতে সময় একটু ভয় লাগতেছিল, আমি যদি কারণ আমি রিফ্লোর কাজ পারি না, রিফ্লো করতে গেলে প্রবলেম হয়। সিএমডি বলো। ভাইয়া বলাটা ঠিক হবে কিনা, ইনফ্যাক্ট আমি দেখেছি প্রফেশনালরা হ্যামদের কাছে এসে রেডিও ঠিক করে নিয়ে যায়। থাকে এই গল্প আমরা না বলি, ওটা তো টাকা ইনকামের গল্প হয়ে যাবে, বলা যাবে না।
বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আপনি দেখবেন একটা পর্যায়ে আপনার এমন এক্সপার্টিস তৈরি হবে, আপনি তখন প্রফেশনালদের চাইতেও বেশি হেল্প করতে পারবেন। কারণ প্রফেশনালরা তো এক্সপেরিমেন্ট করে না ভাই, ওনাদের যতটুকু প্রয়োজন তার বাইরে ওনারা যায় না, কিন্তু আমরা তো প্রয়োজনের অতিরিক্ত করি, আমাদের দরকার নেই এরপরেও আমরা করতে থাকি। ওকে, আর কারো কোনো কোয়েরিজ? আজকের দিন হচ্ছে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে করার, অন্য সময় শুধু পরীক্ষা ছাড়া অন্য প্রশ্ন করতে পারবেন না। ওকে, আর কোনো কোয়েরিজ না থাকলে তাহলে আমরা আজকের মতো শেষ করি। আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে। কেউ কি কিছু বলছে? জি, হ্যাম বাবার আমরা বিরিয়ানি খাবো না? এখন আপনারা কখন, মানে আমি তো ভাই মানে ওইখানকার খাদেম, বুঝছেন তো, আমি তো খাবারটা একটু মানে না খাইলে তো বিপদ আছে আর কি, বুঝছেন। আমার একটু খাওয়াবেন নিয়ত মানত করে, খাদেমরা খাওয়াইলেও হবে, পীরে না পাইলেও খাদেমরা খাওয়াইলেও চলে, বুঝছেন। কারণ ওই পীরের দরবারে যা দেন আলটিমেটলি তো খাদেমই খায়। তারেক ভাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাইয়া। তো আপনার আমাউন ভাইয়ের কথাগুলো এত সুন্দর লাগতেছিল যে আসলে ওনার আসলে এখানে যে পিকটা দেওয়া আছে, জানি না ওনার বয়স কেমন, কিন্তু আমাদের তরুণ হয়তো 30-35 প্লাস। থ্যাংক ইউ। কিন্তু মনে হয় হচ্ছে এভাবে বয়সের বুকালটা অনেক আরো তরুণ। হ্যাঁ, তো আপনার যে এতগুলি এক্সপার্ট আপনি হচ্ছে যে কথাগুলি বলেন আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে মনে করেন রেডিও জুকারে যখন রেডিও জকি যারা ছিল আর কি, এদের চেয়ে খুব মানে ভালো লাগে আমার। আমি তো একসময় দেখেছি এফএম শুনতাম, তারপর বাংলাদেশ বেতার শুনতাম, এখনো বাংলাদেশ বেতার শুনি। তো আমাদের এখানে হচ্ছে সিনিয়র হেমসের মধ্যে আছে আমাদের কয়েকজন, সে আমি আমার বাড়ি হলো গাজীপুরে। যাই হোক, আমার প্রশ্নটা ছিল বড় ভাই আপনার কাছে, যে হচ্ছে আমরা পরীক্ষা দিব, আমরা হচ্ছে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই বা হচ্ছে স্কুল কলেজে পরীক্ষা দিই, আমাদের সিট পড়ে, প্ল্যান পড়ে দেখে অমুক কলেজ বা অমুক ইনস্টিটিউটে পড়ে। তো এটা হচ্ছে আমরা এই পর্যন্ত সর্বমোট কতজন রেজিস্ট্রেশন করেছি, আর হচ্ছে এই সিটগুলি কোথায় পড়ে, এটা হচ্ছে এখানে কারা বা গাইড দেয়, বা হচ্ছে কিভাবে কি, এটা যদি বলতেন প্লিজ দয়া করে বড় ভাই। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে আমিও রেডিও জকি হইতে চাইছিলাম, কিন্তু পরিবারের চাপে ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এই হচ্ছে আর কি ব্যাপার। তো ওই শোকেই আর কি হ্যাম রেডিও হয়ে গেছি, যে রেডিও নিয়ে একটু কথা বলি, বুঝছেন। এই হচ্ছে আর কি ব্যাপার। আপনি যদি ভবিষ্যতে কোনো এফএম স্টেশন করেন, আমাকে একটু চান্স দেওয়ার কথা চিন্তা করতে পারেন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যেটা আপনার ইয়ে ছিল, কি যেন বলে, পরীক্ষাটা আসলে সাধারণত বিটিআরসি নিয়ে থাকে, কতজন নিবন্ধন করেছেন এটা বিটিআরসি একটা তালিকা প্রকাশ করবে। আর সাধারণত বিটিআরসি তার নিয়ন্ত্রণাধীন হয়। আগে যখন অল্প মাত্রায় ছিল তখন বিটিআরসি তার ভেন্যুতে পরীক্ষা নিত, যেমন আমি বিটিআরসি ভবনেই পরীক্ষা দিছি। কিন্তু যখনই হ্যামের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়, তখন সাধারণত কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে করে। লাস্ট ইয়ারে টিএনটি স্কুলে করেছিল মহাখালীতে, এবারও পসিবিলিটিস আছে টিএনটি স্কুলেই হওয়ার, কারণ টিএনটিটা তো বিটিআরসি নিয়ন্ত্রণাধীন, তো সেই ক্ষেত্রে ওইখানে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর ওইখানে পরীক্ষার গার্ড, খাতা দেখা সবকিছুর দায়িত্ব বিটিআরসির। আমরা আসলে সেখানে কিছু না, আমরা পীর বাবা না, ঠিক আছে, আমরা হচ্ছে খাদেম, বুঝতে পারছেন। পীর বাবা তো বিটিআরসি। জি, অনেক ধন্যবাদ বাবা, তোমার দরবারে সব মানে কিসের মেলা, সব পাগলের মেলা, এখানে সবাই পাগল। হ্যাম হ্যাম হইতে হলে পাগল হইতে হবে, না হলে হ্যাম হওয়া যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। এনায়েত ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি হলো এখন আসলে সবচেয়ে লেম কোশ্চেনটাই করবো, এবং আমার মনে হয় সবাই একটু হাসবেনও। আমি এই মুহূর্তে আমার কারেন্ট অবস্থান হলো পদ্মা সেতু ক্রস করলাম, বরিশাল যাচ্ছি একটা গাড়ির ভিতরে। আমাকে খুবই আস্তে কথা বলতে হচ্ছে কারণ আমার আশেপাশে সবাই ঘুমাচ্ছে। চিড়া মুড়ি নিয়ে নিছেন? না, আমার সাথে পানি আছে আর হ্যাঁ উঠছি, তাহলে যে আপনি কারণে চিরা বরিশালে মুড়ি নেওয়া যাচ্ছেন লাগে না না। ভাই। খেতা ছাড়া যদি বরিশালে আপনি বরিশাল যান, তাহলে আপনি বরিশাল গেলেন নাকি? দিছে শহর থেকে একটা খেতা দিছে ভাইয়া, যেটা দিয়ে ঠান্ডা এবার হচ্ছে। ঠিক আছে, আবার মোটামুটি দেখেন যে শেষ। সবাই সবাই হচ্ছে বিরিয়ানি খাওয়াবে এই আশা করে আপনি খেতা ছিঁড়ে খায়েন না, হ্যাঁ, না হয়তো ভাই, অনেক ময়লা থাকে। খাবো না, খাবো না। আমি জি, যেটা please। বলতে চাচ্ছি, হ্যাঁ, 2009 এবং 10 এই সময়টাতে হলো আমি রোভার স্কাউটে ছিলাম টঙ্গী সরকারি কলেজে। তো ওইখানে একদিনের একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের স্কাউট ভবনে।
তো ওইটা হলো প্রথম আসলে রেডিও দেখা। ওই সময় মালদ্বীপ অথবা নেপাল কোথাও একটা স্টেশনের সাথে কথা বলতেছিল, আমি একটুখানি চান্স পাইছিলাম, আমার একটুখানি কথা বলতে দিছিল। তো এরপরে থেকে মোটামুটি মাথায় ঢুকছিল যাচ্ছে, ঠিক আছে এটা তো ভালো একটা জিনিস। আর এর আগে হলো আরো ছোট থাকতে আব্বার কাছে দুইটা হ্যান্ডি ছিল, মাছের ব্যবসা করতেন উনি। একদম সুন্দরবনের কাছাকাছি আড়ত ছিল আমাদের। তো ওই সময় যোগাযোগের জন্য কিছু একটা ব্যবহার করতো আর কি। তো তখন বুঝলাম যে ওইটা একটা জিনিস, মানে কথা বলা যায় এটা দিয়ে। এরপর হলো 2017-18 দিকে যখন আমি ব্রিজ এশিয়াতে একটা চাকরি করি, ওই যে একটা ভালো কোম্পানি এটা। 18 দিকে, হ্যাঁ, তখন একদিন হঠাৎ করে যে BARL একটা গ্রুপ ছিল মনে হয় ফেসবুকে, বাংলাদেশ আমাদের রেডিও লিগ। ওই গ্রুপে কোনো এক ভাইয়ের একটা স্টোরি শুনলাম, উনি স্যাটেলাইটে কথা বলছিল এবং ওনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। ভাইয়াটার নামটাও মনে নেই, পরবর্তীতে উনি অস্ট্রেলিয়া চলে গেছিল মনে হয়। তো এরপরে পরীক্ষা দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও আসলে পরীক্ষা দিতে পারি নাই, বিভিন্ন ব্যস্ততা, চাকরি, এই সমস্ত কারণে। পরবর্তীতে হ্যামস্পায়ার একটা সফটওয়্যার আছে, ওইটাও দিয়ে কিছুদিন প্র্যাকটিস ট্যাকটিস করলাম, একটু ভালো লাগতেছিল। কিন্তু সমস্যাটা দাঁড়াইছে হলো আসলে এই ধরেন 2018 বিয়ের পরে, যখন আমি মোটামুটি যে অ্যাপস ইনস্টল করার পরে একটু ই করলাম, বউ জিজ্ঞেস করে যে কি করো এইগুলা, মানে কার সাথে কথা বললো, কি এইটা। তো আমি এখন পর্যন্ত তার আসলে অ্যান্সার দিতে পারি নাই। তো চিন্তা করতেছি যে পরীক্ষার পরে যখন মানে কি বলে এই যে মানে প্রফেশনালি আসলে গান চর্চা করবো, তখন বউরে আসলে কি বলবো, বা বাপ মা জিজ্ঞেস করলে বলবোটা কি, মানে এক কথায় কি বললে তারা আসলে এক কথায় বুঝে ফেলবে, আমি এটার একটু অ্যান্সার চাই ভাইয়া, প্লিজ। ভাই এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নাই, তবে আমি একটা পদ্ধতি অবলম্বন করি আর কি। হ্যাঁ, আমি আমি বলবো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন না প্লিজ। বলবেন যে কোনো এক স্বপ্নয় আপনি এলিয়েন দেখছেন, ঠিক আছে? তো এখন আপনি এলিয়েনদের দেশে যাওয়ার জন্য তাদের সাথে কমিউনিকেশন করতেছেন। ওইসব বললে ওই আর ঘরে ভাত দিবে না আর কি, বুঝছেন। পরে দেখা গেছে পরের দিন সকালবেলা আমি আপনার পাগলা গারদের মাঝখানে, বুঝতে পারছেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে আসলে বাই প্রফেশন আমি রেডিও টেকনোলজিতেই আছি। তো সেই ক্ষেত্রে আসলে ধরেন আমার জন্য এটা বেরিয়ার না, কারণ সবাই জানে যে এখান থেকে আমার রুটি রুজি অর্থ উপার্জন হয়। সবাই ভাবে হেমচর্চা থেকে অর্থ উপার্জন হয়, আসলে হেমচর্চা থেকে হয় না, রেডিওর অন্য কাজ থেকে। আমি কনসালটেন্সি করি, আমি ভেন্ডর, আমি ম্যানুফ্যাকচারার। তো এই কারণে ধরেন আমি ওই বাসায় বুঝে রাখছি যে এখান থেকে তো টাকা ইনকাম হয়, কিচ্ছু করার নাই, বুঝছেন, এই কারণে মেনে নেয়। তো আপনাদের জন্য আসলে আমার সমবেদনা, এছাড়া কিছু বলার নাই। দেখবেন রুম থেকে বের করে দিবে, অন্য এক জায়গায় জায়গা দিবে। প্র্যাকটিস করে নেন, এটাই হচ্ছে যে আপনার সতীন হয়ে যাবে আর কি, আপনার বউয়ের কাছে সতীন হবে রেডিও। জি সবুজ ভাইয়া, কে যেন বলছিলেন, এনায়েত ভাই না? জি ভাই, আমি বলতেছিলাম এবং আমি আমার অ্যান্সার পাইছি, এবং আপনি যা বলছেন মোটামুটি এরকম কিছু ঘটছে। রাত 11টা-12টার দিকে আমার বলছিলেন তুমি আরেক রুমে যাই ঘুমাও, চিল্লাচিল্লি বাদ একদম, দাও, আমার ঘুম আসতেছে, একদম মিলে গেছে ভাইয়া। আমি বুঝে গেছি কি করতে হবে, এটা ওই ছাদের এটা উপরে খুব একটা রুম স্বাভাবিক কইরা ভাই। আমার আলাদাই থাকতে হবে, বুঝতে পারছি ভাই। এটাই আলাদা আমি রেডি প্র্যাকটিস হচ্ছি। করেন এখন থেকে, খাতা কম্বল হ্যাঁ, নিয়ে আর প্র্যাকটিস করেন। একদম একদম দোয়া করেন ভাইয়া, ইনশাল্লাহ। জি, আমরা আমরা অগ্রজ, মানে আমরা তো আপনারা তো আমাদের অনুজ, আমরা তো অগ্রজ, কোনো সমস্যা নেই। ওকে, সবিজুর ভাই, সজীব না যেন সবুজ, সবজীব মনে হয়, সজীব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নিয়ে, যে এক নাম্বার থেকে যদি একবার রেজিস্ট্রেশন করার পরে টাকা মেরে দেওয়া, মানে টাকা দেওয়া হয়েছে যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এখন অন্য একজন যদি হচ্ছে রেজিস্ট্রেশন করতে চায় বাট তার টেলিটক নাম্বার নাই, তো এক নাম্বার থেকে দুইটা রেজিস্ট্রেশনের টাকা দেওয়া যাবে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। রেজিস্ট্রেশন এক্সপার্ট, এসিপি, আলফা চার্লি পাপা। আর ভাই যেমনি মাইরা দিছে বলছেন, আমি তো ভয় পাইছি যে বিটিআরসি টাকা মেরে দিল নাকি আবার। হ্যাঁ, আসলে ওই যে এই টাকা দেওয়া, যেটা রেজিস্ট্রেশন করা। নাইস জব, বাস নাথিং সিরিয়াস। জি হ্যাঁ ভাই। এসিপি বলো। হ্যাঁ, যে টেলিটক নাম্বারে এটাতে কোনো বাইন্ডিং নাই, কিন্তু যে ফর্ম আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, ওটা একজনের সাথে একজনের একটা নাম্বারে দিচ্ছেন। আসলে টাকা আপনি যে ওই একটা টেলিটক থেকে আনলিমিটেড পাঠাতে পারবেন, ওটা কোনো issue নেই।
আসলে ভাইয়া আমি আপনার কথাটা ক্লিয়ার না, মানে আমাকে একটু যদি মানে হয়তো আমি শুনতে পাই নাই ভালোভাবে আচ্ছা একটা নাম্বার। আমি বলতেছি। জি ভাইয়া। আচ্ছা এসবি বুঝতে পারছি। না দেখেন, এটাতে কোনো প্রবলেম নাই, আপনি এক নাম্বার থেকে একাধিক বা একাধিক জনের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যাফার্মেটিভ জি। অ্যাফার্মেটিভ। এদিকে এই বাইন্ডিংসটা নাই, যদি হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বার যদি একাধিক হয় তাহলে সমস্যা, কিন্তু পেমেন্টের ক্ষেত্রে কোনো ইস্যু নেই। আমি নিজেই এক নাম্বার দিয়ে 2-3টা পেমেন্ট করছি অলরেডি। Exactly. আবার এভাবে হচ্ছে আমরা যখন যে বিভিন্ন রকম চাকরি পরীক্ষা দিই, তা তো আমরা একই নাম্বার থেকে অনেকটা করতে পারি, বা হচ্ছে যে দোকান থেকে আমরা করি এটাও তো কিন্তু করে দেয়। এটাতে কোনো সমস্যা হবে না আপাতত আমার মনে হয়, প্লিজ। না না, এটাতে কোনো প্রবলেম নেই একদম। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আপনারা পরীক্ষায় পাশ করলে আমাদেরকে কি খাওয়াবেন কে, এটা এটা একটু বলেন তো, আমরা একটু ওইভাবে একটা লিস্ট করে রাখি, বুঝছেন? তাহলে মানে ওইভাবে বিভিন্ন জায়গায় হামলা দিয়ে ভাই খাইতে হবে। আমি সবার আগে বলি, আমি হচ্ছে আমি বিশেষ করে দরকার খিচুড়ি খাওয়াবো। আরে ভাই, মানে কইছি জীবনে মুখ দিয়ে খিচুড়ি, খালি খিচুড়ি খাওয়াবেন আর কিছু খাওয়াবেন না? আপনি চট্টগ্রামে আসেন, চট্টগ্রামে আসেন, চট্টগ্রামের ম্যাক্সিমাম খাওয়াবো। এছাড়া চট্টগ্রামের মেজবানের জন্য যা নাকি যা কারো আছে। মরতে হয়? না না, এটা ভুল কথা। কেউ মারা মেজবান গেলে হলো তো যে একটা মেজবান হয়, এছাড়া মেজবান না হয়? না 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 কারো কারো বাচ্চার মুসলমানি হয়েছে, ধরেন কেউ দেশের বাইরে থেকে আসলো, তার বাইরে থেকে আসলো, আকিকা টাইপ করে একটা বড় প্রোগ্রাম, বা কেউ নির্বাচনে জিতলো, বা খুশি হয়ে গ্রামবাসীরা খাওয়াইলো, বিশাল করে 4-5 হাজার মানুষের আয়োজন। ধরেন ওখানে গরুও থাকে, খাসিও থাকে, মুরগিও থাকে। তো টোটাল ওভাবে করে প্রোগ্রামটা করা হয়। এখন ম্যাক্সিমাম বাইরের মানুষের একটা ধারণা যে মূল্যে হয়, ওরকম কিছু না। মেজবানটা হলো যে একটা চিটনের ট্রেডিশনাল একটা প্রোগ্রাম, সব ক্ষেত্রে হয়। এখন আপনি বিয়ে করতেছেন, বিয়ের খাবারও মেজবান হিসেবে খাওয়াইতে পারেন, অনেক বিশেষ করে 5-10 হাজার মানুষ খাওয়াচ্ছেন। আচ্ছা, আমি আপনার সাথে একদমই একমত। আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি চিটাগং। তো ওর বাড়িতে মানে গেলে মনে হয়তো কি একটা উসিলা খুঁজতে, একটা গরু জবাই দেওয়ার জন্য। একদমই ট্রু। ইনশাল্লাহ বস, তাহলে চিটাগং আসলে আমি আপনার বাড়িতে মেজবান খাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এনি টাইম। এছাড়া ধরেন কল সাইন পাই গেলে আমরা বিভিন্ন জায়গায়, আমার বাড়ি হচ্ছে বেসিক্যালি মিরেশ্বরাইতে, চট্টগ্রাম মিরেশ্বরাই। আমার পাশেই আচ্ছা, খুব সুন্দর দুইটা ঝর্ণা আছে, একটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, একটা নাপিতা ছড়া ঝর্ণা। তবে ইনশাল্লাহ আমরা চাইলে কখনো ওখানে ক্যাম্পিং করতে পারবো, এবং কোনো জায়গায় ড্রিল করে আমরা এই যে দিয়ে সেগুলো আমরা হিট করতে পারবো, যেটা একটা লাইন অফ সাইডে অনেকটা হাইট আছে। ঠিক আছে, অলরেডি আমাদের ওই জায়গায় অলরেডি কিছু হ্যান্ড দিয়ে অলরেডি ড্রিল করছে ওরা। তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েও প্ল্যান আছে ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট ফিল্ড অপারেশন আপনাদের এখানে করবো ইনশাল্লাহ। রেসিপি নোট করে রেখো, ভাইয়ের নাম ফোন নাম্বার নিয়ে রাখবা, আমরা নেক্সট ফিল্ড অপারেশন এই খোয়াছড়া করবো। ওকে, ভাই এবার আমার একটু ভাইয়া জি আর একটা জিনিস করতে পারেন আমাদের আমি যদিও থাকি সিলেট, সিলেট হচ্ছে এখানে হচ্ছে যে মেজবান, হ্যাঁ, বা হচ্ছে মিলাদ বলি আমরা, এটা এখানে কিন্তু সিন্নি নামে পরিচিত। একটা গানও আছে যে আমি 10-12টা গরু জবাই করে সিন্নি খাওয়াবো, এটা গান আছে সম্ভবত, লোকগীতি গান। তো আমি যে কথা বলতেছিলাম, আমাদের এই সিলেটে প্রাকৃতিক ঘেরা অনেক সুন্দর ঝর্ণা আছে, এন্ড দেন বার হচ্ছে চা বাগান আছে। আপনি কিন্তু চাইলে, যে ভাইয়া যে বলছিল যে আমাদের সিলেটে চাটগাঁয়া ভাইয়া, আপনি ইচ্ছা করলে এখানে সিলেটেও তো একটা কিন্তু হচ্ছে আপনি ক্যাম্প করতে পারেন, আমি মনে করি সবচেয়ে ভালো হবে। এবং আমাদের এখানে যত সিলেটের প্ল্যান আছে। আমরা সর্বপ্রথম প্ল্যান হচ্ছে সিলেটে, সেকেন্ড প্ল্যান মানে এই বছরই আমাদের তো 3টা, প্রতি বছর গত বছর 3টা হয়েছে, এবছরও আশা করি 3টা ফিল্ড অপারেশন হবে। তো একটা আমরা তাহলে সিলেটে করব, একটা আমরা চিটাগাং এ করবো, এরপরে বিডিং হবে যে এরপরে কোথায় করতে পারি। হ্যাঁ, তা আপনি এখানে হচ্ছে সিলেট বলতে আমি বলি কয়েকটা লোকেশন। এখানে হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় তো হাওর হচ্ছে আকালুকি হাওর, এখানে হাওর আছে। আর দেন জি। হচ্ছে আরেকটা হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে, জলপ্রপাত, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম। এখানে আমি কাছাবর্তী আছি, আমি এখানে একটা ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব আছি। তো এই হিসাবে আমি সহযোগিতা করতে পারবো। এবং নেক্সটে যদি আপনি আমাদের গাজীপুরে করতে চান, আমি গাজীপুরের ছেলে হিসেবে ওখানে আমি সহযোগিতা করতে পারবো আপনি ইনশাল্লাহ। আপনি ওয়ালটনের ম্যানেজার তাই কি? জি জি, আমি ওয়ালটনের ব্রাঞ্চ ম্যানেজার। ভাই আজকে আমি 2টা এসি কিনছিলাম, আপনি আগে কইতেন না, তাহলে তো আরেকটু বেশি ডিসকাউন্ট পেতাম। ইস, আমি আসলে সাহস পাই না কথা বলার লাগে, বুঝছেন, আমি ভয় পাই। তাহলে আমি কালকে এটা কোনো কথা? বলতে, কতটি টাকা বাঁচতো কোন তো ভাই, একটা ইন্টেনা বানাইতে পারতাম। আমার নিজের কাছে কষ্ট লাগতেছে, আসলে কি বলবো বলেন।
আচ্ছা, এখন আচ্ছা থেকে ভাই আমি যারা একটু যারা এসি কিনবেন, ওয়ালটনের থেকে কিছু কিনবেন, সবাই হেয়ার কাছ থেকে ডিসকাউন্ট নিয়ে নেবেন। সর্বোচ্চ ডিসকাউন্ট দেবে ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা হ্যামস বাইরেন্সারি, আমরা অবশ্যই এটা একে অপরের 11% বেশি দিবেন তো? 11% তো এটা বিসমিল্লাহ, বাকিটা তো শেষ করি কত দেয় এটা তো বাকিটা দেখা যাবে কলের সময়। কলা বিজনেস ওকে, তো ঠিক এটা আছে। বাকিটা কলে বলতে হবে। ঠিক আছে। ওকে, জি, আর ঠিক আছে, শুধু আমরা যে তাইলে আসলে একটা তাইলে একটা কাজ করবো ভাই, আর কি শোরুম? হ্যাঁ, এটা হলো প্লাজা, ওয়ালটন প্লাজা বড় লেখা। আপনি হচ্ছে অনলাইনে যদি সার্চ দেন ওয়ালটন প্লাজা বড় লেখা তাহলে চলে আসবে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার সব আছে। থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক ঠিক আছে, শুধুমাত্র আপনার ঠিক আছে, আপনার তো ওখানে গিয়ে দেখবো যে আপনার জিনিস কেনা কত, আপনার কেরিং খরচ কত, এভরিথিং দেখে আপনার না 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 ওখানে না যে হ্যাঁ। সকল একটা ওদের চা পানি খরচটা আচ্ছা, দিয়ে নিয়ে আসবো। ডিয়ার হ্যাম, আচ্ছা, আমি একটু এটা জানার ছিল মানে পরীক্ষার হলে আমরা ভাইয়া একটু শেষ বলেন, করে দিই আমি কথাটা। এমডি কি জি, জানো ভাই? আমার এখন হচ্ছে এই একজন বাংলাদেশের একজন যে একটু কোনো মাঝখানে ভাইয়া ব্রেক ইন করতে। ব্রেক। এই যে যে দাওয়াত গুলো আসতেছে, হ্যাঁ, এগুলা কি ভাইয়া শুধু এই ফাহাদ ভাইয়ের জন্যই নাকি আরে না আম্মা রে ভাই, আমাদের আমি জন্য তো আছে? বললাম সবাই মিলে যাব। ফাহাদ ভাইয়ের আমরা তো পিছনে সবাই একটা মিলে যাব। ডেডিকেটেড লেজ আছে। ফাহাদ ভাই কখনো আব্দুল্লাহ একা ভাই, যায় না। আমি ফাহাদ ভাইয়ের আমি ব্যাগ আমি ক্যারি আমার করার কথাটা জন্য একটু আমরা শেষ আছি। করে দিই। আমার কথাটা শেষ করে দিই একটু প্লিজ। আমি একটু আপনারা জানতে জেনে খুশি চাচ্ছিলাম একটা হবেন, বিষয়, সেটা আপনারা প্লিজ একটু 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 জেনে খুশি হবেন। সারা বাংলাদেশে যেখান থেকে আপনি ওয়ালটন বাজার থেকে পণ্য কেনেন, আমাকে ফোন দিলে ওখান থেকে আপনি বাসায় আপনি পাবেন, ডেলিভারি পাবেন। সেক্ষেত্রে 100% আপনি ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ। 100%? 100% ডিসকাউন্ট পাবেন, কিন্তু কত পাবেন সেটা তো বলা হয় নাই। 100% ডিসকাউন্ট পাবেন, কিন্তু কত অ্যামাউন্টটা সেটা কিন্তু বলি নাই। একটু না, ডিসকাউন্ট এটা দিব আপনি এটা সারা তো ভাই, বাংলাদেশ। এটা তো ব্যাপারটা হয়তো এরকম যে আরেকটু ভিতরে গেলেই, আরেকটু ভিতরে এই শোনেন, উতের একটা গল্প আছে বুঝছেন। আমি একবার ময়মনসিংহ গেছি একটা কাজে, তো একটা ঠিকানা জিজ্ঞেস করতেছি, ভাই এই ঠিকানাটা কোন দিকে? বলে উত। তো একবার জিজ্ঞেস করছি, উত করার পরে মোটামুটি ধরেন 2 কিলোমিটার হাঁটছি। আবার জিজ্ঞেস করলাম, ভাই এই ঠিকানাটা কোন? উত। উত মানে ওইদিকে। আবার 2 কিলোমিটার হাঁটছি। এরপরে 3 নাম্বার জনরে যখনই জিজ্ঞেস করছি, ভাই এই ঠিকানাটা কোন দিকে, এটা কোয়ার সাথে সাথে সে খালি উ কইতে দিদি একজন যার মুখে চাপতে গেছে, ভাই আল্লাহর রাস্তে উত কইস না, আর যাই কইস উত কইস না, উত কইলি 2 কিলোমিটার। থ্যাংক ইউ ভাইয়া। ভাই জি, একটা এমডি বিষয় কি জানো একটু ভাই? একটু একটু আলামিন, একটু বিষয় জানার ছিল, সেটা হলো পরীক্ষার হলে আমরা যখন যাব, তো সেক্ষেত্রে আমাদের সাথে যে মোবাইল থাকে এগুলো রাখার কি ওখানে কোনো অপশন থাকে? আহ এই লাস্ট ইয়ার পরীক্ষা দিছো সিএমডি, তোমরা বলো তো ভাই কি অবস্থা ছিল? ভিতরে মোবাইল নেওয়ার কোনো অপশন নাই, বাইরে রাখারও কোনো জায়গা নেই। হ্যাঁ, গতবার আসলে রাখার সমস্যা হয়ে গেছিল। কয়েকজন বড় ভাই যারা হ্যাম ছিল তাদের সাথে পার্সোনাল সম্পর্ক থাকাতে রাখতে পেরেছিলাম। তো এই বছর হয়তোবা কোনো গ্রুপ ব্যবস্থা করতে পারে। Okay, আমরা তো SCP, ঢাকার বাইরে why থেকে not আসবো ঢাকায়, why not সেক্ষেত্রে তো BDXC do this? হ্যাঁ, বিডিএক্স এর বিডিএক্স প্রস্তাব আসছিল তো মাঝে। এর প্ল্যান আছে যে আমরা হেল্প সেন্টার একটা দেওয়ার চেষ্টা করবো, বা চিন্তা ভাবনা আছে, যদি বা নেক্সট মিটিং এটা ওকে, আলোচনা আপনাদের হবে। সবার জন্য সেখানে ব্যবস্থা থাকবে, ব্যবস্থা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। খুব সম্ভবত আপনাদের রেস্ট করার ব্যবস্থাও থাকবে, আপনাদের মোবাইল এবং ব্যাগপত্র রাখারও ব্যবস্থা থাকবে। জি, হিমেল ভাই। থ্যাংক ইউ। ভাই আপনাদের ফিল্ড অপারেশনে কি আমরা যাইতে পারবো? নরমালি আমরা সবাই আমাদের যেতে ফিল্ড পারবো যদি অপারেশনে চাই। যেতে পারবো কিনা? ফিল্ড অপারেশনের কমান্ডার এসিপি বলো। ভাই আমাদের তো রবিবারে মিটিং আছে, এই বিষয়ে মিটিং এর পরে হয়তো আমরা জানাতে পারবো। যদি যাইতে পারে আমরা গ্রুপে জানাই দিব, হয়তো একদিন আপনারা যেতে আচ্ছা পারবেন। আপনাদের, আচ্ছা আগে থেকেই বলে রাখি, হয়তোবা সুযোগ আছে আগামী 18 তারিখে আশুলিয়াতে আপনাদেরকে যাওয়ার হয়তো একটা সুযোগ আছে। ওইখানে একটা ফিল্ড অপারেশন আছে আমাদের 18, 19, 20। তো সম্ভবত আপনারা শনিবার শনিবার আপনারা যেতে পারবেন। শনিবার আপনারা সারাদিনের জন্য সেখানে যেতে পারবেন, নাইট স্টে করতে পারবেন না, কিন্তু দিনের বেলা আপনারা সেখানে যেতে পারবেন। এসিপি বলো। 18 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড অ্যামেচার রেডিও ডে, তো ওই দিন সব আমরা সবাইকে মানে ইনভাইট করবো আপনাদেরকে। হয়ে গেল সুনীল ভাই, পেয়ে গেলেন। ওকে, আর কারো কোনো কোয়ারিজ? এনিথিং, আপনি যে কোনো কিছু বলতে পারেন। আজকে হচ্ছে আমরা শুধু আড্ডা দিতে বসি আসলে। জিনিসটা যে এটাই বোঝানোর জন্য আসলে আজকে কথা বলা। ইটস অল অ্যাবাউট ফান।
নাথিং সিরিয়াস, নাথিং প্রফেশনাল, ইটস অল অ্যামেচার অ্যান্ড অল ফান। মজা না পাইলে অ্যামেচার চর্চা করারই দরকার নেই, মজা পাবেন না তো করবেন কেন? আপনাদের জানা মতে বরগুনাতে কি কোনো হ্যাম আছে? বরগুনাতে ডেফিনেটলি আছে, তবে হয়তো বা উনি সাইলেন্ট হয়ে আছেন কোনো কারণে, খুঁজলে বের হয়ে যাবে। ভাইয়া কিন্তু জি প্লিজ ভাইয়া ভাই। বিটিআরসি এই যে আপনার ইয়া ছাড়া কি বলে এটাকে রেটিভিস ছাড়া আর কোন কোন ডিভাইস বা কোন কোন কোম্পানিকে তারা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন দেখেন বা আনার জন্য আপনি প্যাটার্ন? যে কোনো সেট রেগুলেশনের মধ্যে থাকলেই পাবেন। আচ্ছা যে কোনো বুঝতে সেট পারছি ফ্রিকোয়েন্সি রেগুলেশনের মধ্যে থাকলেই পাবেন। আচ্ছা 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 ভাইয়া দু একটা তা মডেলের নাম কি আমি জানা আপনাদেরকে একটা আছে? গোপন কথা বলেই দেই আজকে। আমার কাছে বিটিআরসির এনওসি করা ডিএমআর রেডিও আছে। অনেকেই বলে যে বিটিআরসি ডিএমআর দেয় হ্যাঁ না, বাট হ্যাঁ আই ওন আ এটা ডিএমআর রেডিও। জি এটা জানি আমি। অন্য একজন হ্যান্ড থেকে শুনছি আপনি ইয়া করেই আনছেন, এটাকে এনওসি করে আনছেন। শুধু আচ্ছা ওটা এনওসি ওটা করি কোন নাই, আমি কোম্পানি? 2 বছর মোটরোলা? এটার জন্য ফাইট করেছি। আচ্ছা এটা কোন আমাকে কোম্পানি? 2 বছর বিটিআরসির সাথে ফাইট করতে হয়েছে। ওটা ওটা কোন কোম্পানির ভাইয়া আপনার ইয়াটা ডিএমআরটা? এনিটন। এনিটন না? এনিটনটা জি, তো অনেক ভালো প্রোডাক্ট বানায়, এটা অনেকগুলো আছে। ওয়ার্ল্ডের বেস্ট হ্যামদের জন্য বেস্ট এই ডিএমআর রেডিও বলতে পারেন, হ্যামদের জন্য বেস্ট আচ্ছা ডিএমআর রেডিও এটা। আচ্ছা 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 একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে একটু আগে যে ভাইয়া ওনার ওই মোবাইল রেডিওটা দেখাইছে বেসটা, ওই সেম ডিজাইনে কিন্তু আবার এনিটন বানায়। এখন এনিটন ওইটা এনিটনই এনিটন আর বানায়। হ্যাঁ রেটিভিস রেডিবেস। আসলে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি না, রেটিভিস ইজ আ আচ্ছা ব্র্যান্ড কোম্পানি। ওরা বিভিন্ন আচ্ছা আচ্ছা জনের কাছ থেকে ওইএম করে প্রোডাক্ট নিয়ে আসে, ওদের ওডিএম নাই, ওদের সবই হচ্ছে ওইএম। ওইএম আচ্ছা আর আমি ওডিএম এর মধ্যে তফাৎ আছে। ওডিএম হচ্ছে আমি অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। আচ্ছা আচ্ছা আমি লাস্ট কত 6 মান্থ আগে ট্রাভেলের জন্য তো চায়না যখন ভিজিট করছিলাম, চায়নার গোয়ানজুতে এরকম অনেকগুলো দোকান দেখলাম। একটা দোকান ঢুকলাম, ওই মহিলার কথা সংক্রান্তে জানতে পারলাম যে ওই মহিলা এবং তার হাজবেন্ড দোনোটাই হচ্ছে যে হ্যাম, এবং ওদের ওই শপে দেখলাম যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলে একদম প্রোডাকশন লাইন থেকে প্যাকেট জিনিস এনে নিজেরাই প্যাকেট করতেছে। ওদের ওখানে দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আপনার এইচএফ, ওই যে গ্রিন কালারের আর্মি এইচএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যান্টিনা। এবং তাদের ওখানে যখন বাঁচতেছে, আমি বললাম যে এটা কি বিএসএফ না ইউএসএফ? ও বলতেছে যে এটা ইউএসএফ স্যানজেন রিপিটার, ওদের স্যানজেন রিপিটার ওরা কথা বলতেছে। তা আমার জিজ্ঞেস করলো যে তুই মানে ওদের ভাষা বললো যে তুমি চাইলে কথা বলতে পারো। আমি বলছি আমার তো কল সাইন নাই, আর আমার যদি কল সাইন থাকতো আমি তো ইংলিশে বলবো, ওরা বুঝবে না। তো দুজনের দিকে তাকাইলাম এবং হাসলাম যে আসলে তো ঠিক যে চায়নাতে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে তারা ইংলিশটা খুবই কম জানে, এবং অল্প কিছু মানুষ কর্পোরেট লেভেলে কাজ করে তাও জানে মোটামুটি কিছুটা ইংলিশ, যারা কর্পোরেট লেভেলে কাজ করে। এই হচ্ছে চায়নার বিষয়। হ্যামরা কিন্তু ইংলিশেও কথা বলে, হ্যাঁ, না চায়নার না হ্যামরা আমি ইংলিশেও কথা বলে। বলে, কিন্তু ওই যে ওরা শুনতেছি যে তারা নিজেদের ভাষায় কথা বলতেছে, খুব ভালো লাগলো। না, ওরা ওই যে নিজেদের ভাষায় কথা বলতেছে, কিন্তু আপনি চাইলে আপনি ইংলিশে বললে ওরা রিপ্লাই করবে, নো ইস্যু। আচ্ছা 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 না পরবর্তী যেহেতু কল সাইন তবে নাই, কেন এটা একটা ভালো কিভাবে কি প্র্যাকটিস। করবো? আপনার কাছে কল সাইন নাই, আপনি করেন নাই, দিস ইজ কল ইথিক্স, নাথিং এলস। আপনি কথা বললে কি হইতো, কিন্তু এই যে আপনি বলেন না নাই, এখন এটাই বোঝায় যে আপনি ইথিক্যালি কতটুকু হাই। আমি যদি ওরা কল সাইন বলতাম, হুট করে সে দেখা গেলো যে কিউআর জেডে ধরেন এনি ওয়ান, যে কোনো অনেক হ্যাম পরিচিত আছে, কারো একজন কল সাইন বলে দিলাম, দেখা গেলো যে সে কিউআর জেডে গিয়ে আমার প্রোফাইল চার্জ করলো, দেখা গেলো যে আমি কে আর ওকে চেহারাই আকাশ জমির তফাৎ, সমস্যা হয়ে গেল। তো এই কারণে আমার নিজের ইথিক্যাল থেকে যখন জানলাম যে না, তো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, দেখলাম যে অনেক কিছু। ও কিউএসও কার্ড দিল ওর, যে ওর একটা কিউএসও কার্ড দিল যেটা আমার এই কল সাইন। বলতে বাংলাদেশে কয়েকজন অনেক সিনিয়র লাইক 1 ডিজিট এবং 2 ডিজিট আছে, এদের সাথে কয়েকজনের সাথে কিউএসও হয়েছে। এবং দেখলাম যে মঙ্গোলিয়া আর কয়েকটা জায়গায় তারা ড্রিল করছে বরফের ভিতরে, ওই ছবিগুলো আমাকে দেখাইছে। তো আমি ওর যাবতীয় ডিটেলস নিয়ে রাখি উইচেটে, কোনো সমস্যা নেই, কোনো হ্যাম যদি কখনো আসে আমার অ্যাড্রেস দিয়ে দিস, আমি এখানে আসতে গিয়ে আমি যদি যাই কিনে জিনিস আমি একদম যতটুকু কমে পারা যায় দিয়ে দিব, সমস্যা নেই। দেখলাম ওর দোকানটা খুব ওকে, সুন্দর। আমি ক্যান্টনে যাব ভাইয়া, যদি সুযোগ থাকে তাহলে ওদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখেন, আমি ক্যান্টনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দিয়েন। আর সে আমাকে গিফট হিসাবে এনিটনের একটা ক্যাটালগ বই গিফট করছিল,
তো আমি দরকার হলে ওই জিনিসটা আপনাদের আমি ছবি তুলে ভাইয়া দিয়ে পাঠাবো, অনেক ধরনের জিনিস আছে ওদের কাছে। আর তার দেখলাম যে অনেক সস্তা, ভালো কোয়ালিটির। তাদের তারগুলো দেখলাম অনেক চিপ এবং ভালো কোয়ালিটির, এই আর কি। হ্যাঁ, এনিটনের সিইও আমার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। নো ইস্যু, এই আর কি। ইভেন আমার হ্যান্ডিটা ওর গিফট। বাহ বাহ বাহ, মাশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো মাইক ব্যাক টু ওকে, হল তো স্টেশন। আমরা মনে হয় আজকে অনেক রাত হয়ে গেছে, আমরা একটু বইটার দিকে দেখি, আপনারা একটু পীরের দরবারে মানত টানত করেন, আমি একটু দেখি আপনাদের দোয়ার কত জোর আছে, আজকে আমরা বইটা শেষ করতে পারি কিনা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্ট। হোপ আমরা সবাই পরীক্ষায় পাশ করবো, কৃতকার্য হব। আর ডক্টর ভাই, ডক্টর পলাশ ভাই। জি সালামালাইকুম ভাইয়া, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, রংপুরে কোনো হ্যাম আছে কিনা এই বিষয়টা একটু হ্যাঁ জানতে আছে, আছে রংপুরে হ্যাম আছে, রংপুরে আছে, কিন্তু আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। রংপুরে কে যেন একজন আছে। ভাই হোটেল ডেল্টা ভাই খুব সম্ভবত রংপুরে, এছাড়া দিনাজপুরে আরে আছে, না, ঠাকুরগাঁতে এই আছে। কিন্তু ঢাকায় থাকে। উনি জানতে চাচ্ছে রংপুরেই কে আছে। আমি ভাইয়া, আমি রংপুরে কে আছে আমি নেক্সট ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। 73, বাই বাই। ফাহাদ ভাই